অবহিত করি যে মাছটা আমাদের ধান গাছের মাছটা কেটে দিয়েছে, এই জন্য আমরা এটাকে মাছ কাটা বলি। এটা হচ্ছে আমাদের হলুদ মাজরা পোকা। আমাদের কালো মাথা মাজরা পোকা, আমার কি স্লাইড চেঞ্জ হচ্ছে? না স্যার, স্লাইড চেঞ্জ হচ্ছে না। এখন চেঞ্জ হচ্ছে না? ঠিক আছে, এখন চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমাদের যে আমি একটু আগে হলুদ মাজরা পোকা নিয়ে কথা বললাম, এখন আমি কালো মাথা পোকা নিয়ে কথা বলবো। এই হলুদ মাজরা পোকা এবং কালো মাথা মাজরা পোকা, আরেকটিকে বললাম গোলাপি মাজরা পোকা, এসিটিক স্টেম বোরার, এগুলোর পার্থক্য হচ্ছে আমরা মানে পূর্ণবর্ষক পোকা থেকে সাধারণত হলুদ মাজরা পোকা বাদে বাকিগুলো আমরা পার্থক্য করতে পারবো না, বিশেষ করে পুরুষ মতের সাথে। এগুলো পার্থক্য করতে হবে কিভাবে? এগুলো পার্থক্য করতে হবে আমাদের এদের যে লার্ভাটা আছে, যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা দেখে আমাদের এদের পার্থক্য করতে হবে। এখানে দেখেন যে কালো মাথা মাজরা পোকা, এটা হচ্ছে যে পূর্ণবর্ষক পোকাটা, সেটা কিন্তু মাথাটা কালো না। হ্যাঁ, এর মাথা কালো হচ্ছে যেটা বাচ্চা। এখানে একটু খেয়াল করে দেখেন, আমি যে ছবিটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের কালো মাথা মাজরা পোকার একটা বাচ্চা। এটা কি হবে? এটার কালো মাথা মাজরা পোকার বাচ্চাটা, এটা মাথাটা একটু কালো হবে বা একটু খয়েরি রঙের হবে, এবং এর শরীরে লম্বালম্বি ভাবে 5 থেকে 7টি কালো রেখা থাকবে। এখানে দেখেন এর শরীরে কিন্তু একটু কালো রেখা আছে। আর যেটা আমরা হলুদ মাজরা পোকা দেখলাম, সেটা কিন্তু হচ্ছে তার মাথাটা একটু হালকা বাদামি এবং শরীরটা একটু হালকা, মানে এটার মতো এরকম হচ্ছে, ওর কোনো দাগ থাকবে না, ওটা হালকা একটু বাদামি রঙের। তো আপনারা বুঝতে পারছেন, মানে এই হলুদ মাজরা পোকা এবং কালো মাথা মাজরা পোকা, এই বাচ্চা দুটো দেখেই আমরা হচ্ছে এর পার্থক্য করব, এবং এদের নামকরণও এই বাচ্চাগুলোকে দিয়ে দেখে করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের গোলাপি মাজরা পোকা। এটা সাধারণত আমাদের ধান ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এটা সেরকম ক্ষতি করে না। এটা হচ্ছে সাধারণত আমাদের যে আগ আছে, ইক্ষু, হ্যাঁ, সেই ইক্ষু ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়, সেখান থেকে আমাদের জমিতে আসে। আর এই কালো মাথা মাজরা পোকাটা কিন্তু হচ্ছে আমাদের ইয়েতেও পাওয়া যায়, আমাদের গম খেতেও পাওয়া যায়। গম খেতে এটা বেশি পাওয়া যায়, কালো মাথা মাজরা পোকা। এই যে এইখানে 3টে পোকা আমরা পাশাপাশি নিয়ে এসেছি আপনাদের বোঝার সুবিধার্থে, এবং এদের বাচ্চাগুলোকে আমি দেখাই। এখানে বাচ্চা নাই, এগুলো আমি আলোচনা করেছি। আমি যে একটু আগে যে কথাটা বললাম, যে আমাদের মাঝখানের যদি হচ্ছে কুশি অবস্থা থাকে, যে মাঝখানের অংশটা কেটে দেয়, সেটাকে আমরা মরাডিক বলছি। এই যেটা এরকম হবে, এরকম লক্ষণ আমরা দেখতে পাবো। আর শীষ অবস্থায়, মানে ফুল ফোটার পরে যদি হয়, তাহলে শীষটা সাদা হয়ে যাবে, আমরা এরকম লক্ষণ দেখতে পাবো। এটা আমরা মোটামুটি যারা কৃষিকাজের সাথে আছি, মোটামুটি আমরা এটা সবাই চিনি। তো এই কালো মাথা মাজরা পোকা আক্রমণ করলে আমরা এখন এটাকে কিভাবে দমন করবো সেটা আমি যাব। তার আগে এখানে একটু ভিডিও দেখাই আপনাদেরকে। এগুলো হচ্ছে কালো মাথা মাজরা পোকার বাচ্চা। হ্যাঁ, ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে। তারা হচ্ছে আমাদের ধান গাছে ঢোকার জন্য, দেখেন পুরা নিচে কিন্তু এদের ডিমের গাদাটা দেওয়া ছিল এই বোতলে, সেখান থেকে তারা হচ্ছে উপরে উঠতেছে যে তারা কোন দিক দিয়ে ধান গাছের ভিতরে ঢুকবে। এখন আমরা এই মাজরা পোকাগুলো কিভাবে নিয়ন্ত্রণ করব, কিভাবে দমন করব, সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। আমরা কি করি, আমাদের জমিতে পোকামাকড়ের প্রাদুর্ভাব হলে, আমি একটু আগে যেটা বলছিলাম, যে আমরা হচ্ছে দু একটা মরাডিক বা সাদা শীষ দেখতে পেলেই আমরা কি করি, যে আমরা মনে করি যে আমাদের ধান ক্ষেতটা একবার শেষ হয়ে গেল, আমাদের এখনই ওষুধ দিতে হবে। এবং আমরা আমাদের ধান চাষাবাদ করতে যেয়ে, শুধু ধান না, যে কোনো ফসল উৎপাদন করতে যেয়ে আমরা মূলত 3 থেকে 5 বার কীটনাশক প্রয়োগ করে থাকি, এবং আমাদের ছত্রাকনাশক তো আছেই। তো আমরা একটা দুটা শীষ দেখলেই, মরাডিক দেখলেই বা সাদা শীষ দেখলেই আমরা জমিতে স্প্রে করা শুরু করি।
কিন্তু এটা আসলে ঠিক না। দুই একটা পোকা দেখেই যদি আমরা স্প্রে করি তাহলে এটা কিন্তু ঠিক না, এটা আমাদের বাস্তুতন্ত্র নষ্ট করে দেয়। আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমার স্লাইডে ছিল, সেটা হচ্ছে কি আমরা আমন মৌসুমে সামনে যেহেতু আমাদের আমন মৌসুম আসতেছে, আমন মৌসুমে যখন চারাটা বীজতলা থেকে মূল জমিতে রোপণ করব, সেখান থেকে আমরা 30 দিন কোনো প্রকার কীটনাশক প্রয়োগ করব না। কতদিন বললাম? 30 দিন। আর বড় মৌসুমে সেটা হচ্ছে 40 দিন আমরা কোনো কীটনাশক প্রয়োগ করব না। এটা কেন করব না সেটা আমি এখানে একটু বলছি। আমরা যখন চারাটা মূল জমিতে রোপণ করলাম তখন কিন্তু আমাদের ধানের ক্ষেতে সেরকম পোকামাকড় নেই এবং হচ্ছে ধান গাছটা সেভাবে এস্টাবলিশ হতে পারেনি। যখন ধান গাছটা যখন কুশি ছাড়লো, শিকড় ছাড়লো, নতুন করে কুশি বের হলো, যখন সে একটু মানে অনেকগুলো কুশি ছাড়লো, একটু হচ্ছে ঘন হলো, তখন মূলত আমাদের জমিতে পোকাটা আসে। এই অবস্থায় আস্তে আস্তে আমাদের 30 দিন 35 দিন চলে যায়। এই সময়টায় সেরকম পোকা থাকে না, দুই একটা হয়তো বা থাকতে পারে। এখন যদি আমরা প্রথমে দুই একটা পোকা দেখেই আমাদের জমিতে দুই একটা পোকা দেখেই যদি আমরা হচ্ছে কীটনাশক প্রয়োগ করি তাহলে কি হয়ে যাবে, তাহলে কি হবে সেটা একটু শুনেন। যে দুই একটা পোকা দেখে যদি আমরা স্প্রে করি, আমাদের ধানের ক্ষেত্রে কিন্তু হচ্ছে যেমন ক্ষতিকর পোকা আছে তেমন কিন্তু উপকারী পোকাও আছে। আমরা যদি স্প্রে করি, মানে কীটনাশক তো হচ্ছে যেগুলো কীটনাশক আছে এটা তো বুঝবে না যে কোনটা ভালো পোকা কোনটা খারাপ পোকা। এটা স্প্রে করলে কিন্তু সবগুলোই মরবে। ফলে কি হয়ে যাবে, আমাদের যে উপকারী পোকাগুলো আছে, উপকারী পোকা নিয়ে আমি একটু পরে মানে আমার ক্লাসের শেষের দিকে একটু আলোচনা করব আপনাদের বোঝানোর সুবিধার্থে। যে আমাদের যে উপকারী পোকাগুলো আছে সেই উপকারী পোকাগুলোও মরে যাবে এবং ক্ষতিকর পোকাগুলোও মরবে। সব পোকা কিন্তু মরবে না, 70% বা 80% পোকা মরবে। এরপরে যে ক্ষতিকর পোকাগুলো বেঁচে থাকবে তারা যখন আবার আমাদের মাঠে আসবে, তারা যে ডিমগুলো দেবে, যে বাচ্চাগুলো হবে সেই ডিম থেকে, তাদের ডিম খাওয়ার মতো এবং তাদের বাচ্চাগুলোকে খাওয়ার মতো আমাদের উপকারী পোকাগুলো আর থাকবে না। ফলে কি হয়ে যাবে, ফলে তারা খুব দ্রুত বংশবিস্তার করতে পারবে। তাদেরকে যেহেতু বাধা দেওয়ার কেউ নেই, তারা খুব দ্রুত বংশবিস্তার করতে পারবে। এবং এজন্য যদি কোনো কৃষক ভাই প্রথম দিকে মানে 30-35 দিনের মধ্যে 40 দিনের মধ্যে যদি কোনো কৃষক ভাই আপনার কীটনাশক প্রয়োগ করে, সেই কৃষক ভাইকে অবশ্যই আরো 3 থেকে 4 বার কীটনাশক প্রয়োগ করতে হবে। তা না হলে সেই কৃষক ভাই মাঠ থেকে ধান নিয়ে আসতে পারবে না। এটা হচ্ছে আপনারাও ভালোভাবে একটু খেয়াল করবেন, আপনারা ওটা আরো বেশি ভালোভাবে বুঝেন যে যে কৃষক প্রথম দিকে কীটনাশক প্রয়োগ করে তাকে আরো 3-4 বার কীটনাশক দিতেই হয়। কেন দিতে হয়? কারণ হচ্ছে কি, এই যে আমি যে কথাটা বলছিলাম যে আমাদের সবগুলো পোকাই মরে না, ক্ষতিকর পোকা কিছু পোকা বেঁচে থাকে এবং কিছু পোকা আহত হয়, অজ্ঞান হয়ে যায়, পরে তারা আবার জীবিত হয়। যে পোকাটা অজ্ঞান হলো বা জীবিত পরবর্তীতে কিছুক্ষণ পর আবার জীবিত হলো, সেই পোকাটা থেকে যে বাচ্চাগুলো হবে, সে বাচ্চাগুলো বা সে ডিম থেকে যে বাচ্চাগুলো হবে, সেই বাচ্চাগুলো পরবর্তীতে আপনি যে ওষুধটা দিয়ে যে কীটনাশকটা দিয়ে স্প্রে করেছেন, সেই কীটনাশকটার বিরুদ্ধে তার শরীরে একটা পরে অ্যান্টিবডি গ্রো করবে, হ্যাঁ, রেজিস্ট্যান্ট গ্রো করবে। সে রেজিস্ট্যান্ট গ্রো করবে, ফলে ওই কীটনাশকের সহজে পরে যদি আপনি পরবর্তীতে ওই কীটনাশক দিয়ে আবার স্প্রে করেন, ওই গ্রুপের কীটনাশক দিয়ে আবার স্প্রে করেন, তাহলে কিন্তু ওই পোকাটা আর সহজে আপনি মরবে না। যেমন হচ্ছে কি, আমরা একটা সবাই একটা ভালো আমাদের ওষুধের নাম সবাই জানি, ভিরতাকো। আমাদের ভিরতাকো হচ্ছে একসময় আমরা প্রচুর পরিমাণে জমিতে ব্যবহার করতাম। সব কৃষক ভাই এই কীটনাশকটার নাম জানে, ভিরতাকো যে কীটনাশকের নাম জানে। এটা কেন জানে? কারণ এটা হচ্ছে মাজরা পোকার জন্য ভালো কাজ করতো। কিন্তু এখন এই কীটনাশকটা ভালো কাজ করছে না, কারণ আমরা এত পরিমাণে কীটনাশকটা প্রয়োগ করেছি যে হচ্ছে আমাদের যে পোকামাকড় গুলো যেগুলো আছে এগুলো তাদের শরীরে রেজিস্ট্যান্ট গ্রো করেছে, ফলে আমরা স্প্রে করি, তারা আর সহজে মরে না। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা হচ্ছে দুই একটা পোকা দেখেই কীটনাশক প্রয়োগ করব না। এখন মাজরা পোকার জন্য আমাদের তো স্প্রে করতে হবে। আমরা কি করব, যখন আমার জমিতে যতটুকু পোকা আক্রমণ না করলে আমার জমিতে হচ্ছে মানে আমার ফসলের ক্ষতি হচ্ছে না, মানে আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি না, ততটুকু পর্যন্ত না গেলে আমি কীটনাশক প্রয়োগ করবো না। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যে 300 টাকা বা 400 টাকা দিয়ে কীটনাশক কিনবেন, আপনার যদি 300-400 টাকার ধান পোকা নষ্ট না করে, তাহলে আপনার কীটনাশক দেওয়ার প্রয়োজন নেই। যখন আপনার 300 টাকা বা 500 টাকাকে ধরলাম, তখন আপনার 500 টাকার মতো ধান
পোকা নষ্ট করবে তখন আপনি কীটনাশক প্রয়োগ করবেন। এটা আমরা কিভাবে বুঝবো? এটার জন্য হচ্ছে এখানে দেখেন, এখানে আমার লেখা আছে যে প্রতি বর্গ মিটারে, আপনারা এখানে জানি না কে কে আছেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে শতকে যদি নিয়ে যাই, আমাদের 40 বর্গ মিটারে হচ্ছে 1 শতক। তাহলে এখানে আমরা কি বলছি যে প্রতি বর্গ মিটারে 2-3টি যদি হচ্ছে আমার পোকা দেখা যায়, মানে স্ত্রী পোকা দেখা যায়, হলুদ, যেটা আমি একটু আগে দেখালাম, যেটার গায়ে হলুদ রঙের যে পোকাটা, সেটা হচ্ছে আমার মানে আমাদের হলুদ মাজরা পোকাটাই বেশি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে হলুদ মাজরা পোকা। তো ওই রকম পোকা যদি আমাদের প্রতি বর্গ মিটারে, অর্থাৎ 40 বর্গ মিটার হচ্ছে 1 শতক, 1 শতাংশ যদি আমাদের কয়টা দেখা যায়, এই হিসাবে আমাদের 80টা যদি দেখা যায়, তাহলে আমাদের, যেটা আমি বললাম, যে আমাদের অর্থনৈতিক ক্ষতি হবে। অর্থাৎ আমাদের 500 টাকা দিয়ে যে আমি স্প্রে করছি, সেই 500 টাকার মতো ক্ষতি হবে। তখন আমি হচ্ছে কীটনাশকটা প্রয়োগ করব। এটা আরেকটা হচ্ছে কি, সাদা শীষ। আপনার আপনার যদি 100টা শীষের মধ্যে, মানে আপনার একই জায়গায় বা আপনি র্যান্ডমলি যদি সিলেক্ট করেন, আপনার 100টা শীষের মধ্যে যদি 5টা শীষ যদি সাদা হয়, মানে তাই তাই বলে এইখানে একটা ওইখানে একটা এমন না, আপনার এক নাগারে আপনি যেই জায়গাটাই ধরবেন যে এই জায়গাটা আমার মূল পয়েন্ট, ওই জায়গাটায় আপনি আশেপাশে যদি 100টা শীষের মধ্যে 5টা শীষ সাদা হয়ে যায়, তখন আপনার ওই 500 টাকার মতো, যেটা আমি বললাম যে 500 টাকার যে ক্ষতিটা, সেই ক্ষতিটা হবে। তখন আপনি হচ্ছে কীটনাশক প্রয়োগ করবেন। এখন কোন কীটনাশক আমরা প্রয়োগ করব? এখানে অনেক কীটনাশক আছে বর্তমানে আমাদের মাজরা পোকা দমনের জন্য। যে হচ্ছে আমরা একসময় কি দিতাম, আমরা হচ্ছে বৃত্তাকো দিতাম। বৃত্তাকো হচ্ছে আমাদের ক্লোরানট্রানিপল গ্রুপের। এখন ক্লোরানট্রানিপল গ্রুপ ভালো কাজ করছে না, তখন আমাদের আপডেট গ্রুপ এসেছে, সেটা হচ্ছে কি টেট্রাটানিপল। টেট্রাটানিপল গ্রুপের যে কীটনাশকগুলো আছে, আর একটা হচ্ছে সায়ান্ট্রানিপল। সায়ান্ট্রানিপল গ্রুপের যে কীটনাশকগুলো আছে, সেই কীটনাশকগুলো মাজরা পোকা দমনের জন্য ভালো কাজ করে। আমি কি বললাম? একটা হচ্ছে টেট্রাটানিপল, একটা হচ্ছে সায়ান্ট্রানিপল। এই দুই গ্রুপের ওষুধ যেগুলো আছে, কীটনাশক যেগুলো আছে, আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে কার্টাপ। এই 3 গ্রুপের কীটনাশক আমাদের মাজরা পোকা দমনের জন্য ভালো কাজ করছে। একটা হচ্ছে কি বললাম, কার্টাপ গ্রুপের কীটনাশক, একটা হচ্ছে সায়ান্ট্রানিপল গ্রুপের কীটনাশক, আর একটা হচ্ছে টেট্রাটানিপল গ্রুপের কীটনাশক। এগুলো ভালো কাজ করছে। এখন হচ্ছে কি কার্টা গ্রুপের কোনগুলো? কার্টা গ্রুপের অনেক কীটনাশক আছে, আপনারা অনেকে নাম জানেন। একটা হচ্ছে সান্টাপ প্লাস, আপনার বাতির, আপনার হচ্ছে রাইডার, এরকম আরো অনেক কীটনাশক আছে। আমাদের হচ্ছে সায়ান্ট্রানিপল গ্রুপের কীটনাশক হচ্ছে আমাদের মাইনেক্টো এক্সট্রা, আমাদের টেট্রাটানিপল গ্রুপের ওষুধ হচ্ছে আমাদের ভায়োগো। এগুলো ওষুধ দিয়ে যদি আমরা, এবং আরো অনেক ওষুধ থাকতে পারে, আমি এগুলো হচ্ছে যেগুলো ভালো কাজ করে আমি সেগুলোর কথা বলছি, আপনারা এগুলো দিয়ে স্প্রে করবেন যদি করতে হয়। এই কথা প্রসঙ্গে আমি আরেকটা কথা বলে নেই, মাজরা পোকায় আমি একটু বেশি সময় নিচ্ছি, যে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটা কথা বলে নেই। এই কথাটা আমি সবসময় বলে থাকি, যে আমাদের যারা আমরা ধান চাষাবাদ করি, বা আমরা হচ্ছে যারা কৃষকের সন্তান, বা আমরা যারা কৃষক আছি, দেখবেন যে আমাদের গ্রামে সবাই কিন্তু দু একটা গরু বা দু একটা ছাগল পালন করে। তারা যাদের জমি একটু রাস্তার ধারে আছে, বা যাদের জমি একটু বড় আইলের পাশে আছে, দেখবেন যে তাদের জমিতে ছাগল কি করে আমাদের একটা দুটো সারি খেয়ে ফেলে। যখন আমাদের ধানগুলো কুশি অবস্থা থাকে, তখন কিন্তু একটা দুটো সারি খেয়ে ফেলে। পরবর্তীতে আপনারা খেয়াল করে দেখবেন যে ওই সারিগুলো যে কুশি অবস্থায় খেয়ে ফেললো, পরে যখন ফুল ফোটা পর্যায়ে আসলো, ওই সারিগুলোতে কিন্তু ধান হয়। এই বিষয়টা আপনি একটা মাথায় রাখেন, যে কুশি অবস্থায় আমার ছাগলটা খেয়ে ফেললো বা গরু আমার খেয়ে ফেললো, পরবর্তীতে কিন্তু আবার সেখান থেকে নতুন করে কুশি বের হয়ে সেটা কিন্তু ধান হয়। কেন ধান হয়? এখন আপনাদের বললাম যে কেন ধান হয়। ধান হয় কারণ হচ্ছে কি, ওই কুশিটা সে পুরোপুরি খেতে পারে না, ওই যেটা সে খেলো, সে পাতাটা খেয়ে ফেললো, ওখান থেকে আবার নতুন করে পাতা বের হয়, সেটাতে আবার ধান হয়ে যায়। অথবা আমাদের একটা যদি কুশি খেয়ে ফেলে, পাশ দিয়ে আরেকটা নতুন কুশি বের হয়, সেই কুশিটাতে আবার নতুন করে ধান হয়। এই যে আমাদের মাজরা পোকা যে আক্রমণ করলো, আমাদের সে 2টা কুশি বা 3টা কুশি, আমাদের একটা কুশিতে, মানে একটা হিলে, আমাদের একটা গোছাতে, আমি আর সহজভাবে বলছি, একটা গোছাতে আমাদের সাধারণত 10 থেকে 15টা কুশি থাকে। সাধারণত 10 থেকে 15টা কুশি থাকে, আরো কম বেশি হতে পারে। তো আমরা ধরে নিলাম যে আমাদের একটা ধানের গোছায় 10টা কুশি আছে, 10টা কুশি আছে। সেখান থেকে আমাদের মাজরা পোকা 2টা কুশিকে নষ্ট করে ফেললো। এখন সে যে 2টা কুশিকে নষ্ট করে ফেললো, তাহলে আমার 8টা কুশি থাকলো। সে কিন্তু হচ্ছে 10টা কুশির জন্যই
খাদ্য উৎপাদন করতেছে, মানে রস চুষে নিচ্ছে, তাহলে কি হয়ে যাবে, আমাদের যে দুটো কুশি তার কম পড়লো, তাহলে বাকি এই দুটো কুশির খাবারগুলো বাকি 8টা কুশি আরো ভালোভাবে পাবে। ফলে কি হয়ে যাবে, আমাদের যে 8টা কুশিতে যে ধানগুলো হবে সেগুলোতে চিটা কম হবে। ফলে কি হয়ে যাবে, ফলে আমাদের জমিতে ধানের মানে যে মাজরা পোকা আক্রমণের জন্য দুটো কুশি যে নষ্ট করলো, আমাদের তেমন কোনো ক্ষতি হবে না। এটা আমরা একটা গবেষণা করে দেখেছি, যদি আমাদের কোনো একটা কুশি ইয়ার মধ্যে আমাদের ধানের গোছার মধ্যে যদি হচ্ছে মাজরা পোকা আক্রমণ করে সেখানে যদি 2-3টা কুশি নষ্ট হয়ে যায়, তাহলে ওইখানে আমাদের দানার সংখ্যা বেশি হয় এবং হচ্ছে আমাদের সেখানে আমাদের চিটার সংখ্যাটা কমে যায়। এখানে একটা বিষয়, কে যেন একজন হাত তুলেছেন, আমি একটু পরে প্রশ্নটা নিচ্ছি। আর এই উদাহরণটা আমি সব জায়গায় বলে থাকি যে আমাদের অনেক সময় ছাগলের 3টা বা 4টা বাচ্চা হয় বা 2টা বাচ্চা হয়, তো ব্যতিক্রম দেখা যায় যে অনেক সময় 3টা বা 4টা বাচ্চা হয়েছে। যেই ছাগলের মনে করলাম যে 3টা বাচ্চা হয়েছে, সেই ছাগল বা যে বাচ্চাগুলো আছে তারা কিন্তু সমানভাবে পুষ্ট হতে পারে না। কারণ কি, কারণ তাদের সমানভাবে তারা সবাই খাবার পাচ্ছে না। সেখান থেকে যদি কোনোভাবে একটা বাচ্চা মারা যায়, তাহলে কিন্তু 3টা বাচ্চা যেভাবে পুষ্ট হতো তার চেয়ে কিন্তু বাকি 2টো বাচ্চা আরেকটু ভালোভাবে পুষ্ট হয়। এখন যদি আরো একটা বাচ্চা মারা যায়, অর্থাৎ 3টা বাচ্চার মধ্যে যদি 2টো বাচ্চা মারা যায়, যদি একটা বাচ্চা থাকে, তাহলে ওই একটা বাচ্চা কিন্তু 3টা বাচ্চা যেভাবে পুষ্ট হতো তার চাইতে কিন্তু সে দ্রুত আরো পুষ্ট হয়। তেমনই কিন্তু এখানেও আমাদের ওইভাবেই পুষ্ট ধানের সংখ্যা বেড়ে যায়। এখন এখানে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি, আমাদের কোন সময়ে ছাগল ফেলে আমাদের ধান গাছে মানে ধানটা আর হবে না, কোন সময়ে, সেটা আপনারা মোটামুটি সবাই মনে মনে বলতে পারছেন। যদি আমাদের থোর অবস্থায় যদি আমাদের ওই ধানটা ছাগল খেয়ে ফেলে, তাহলে কিন্তু আমাদের ওইটাতে নতুন করে কুশি যে বের হয়ে ধান হবে, ওই সময়টাও নেই, এবং হচ্ছে আমাদের মানে ওই যে যেটা বলছিলাম যে ওই ধানটা ওই কুশিটাও আমাদের নষ্ট হয়ে গেল। এই সময়টায় যদি আমাদের পোকা আক্রমণ করে, তাহলে কিন্তু আমাদের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমাদের টার্গেট করতে হবে কি, যদি আমাদের জমিতে খুব বেশি পরিমাণে পোকা দেখা না দেয়, আমি একটু আগে যেটা বললাম যে প্রতি বর্গ মিটারে অর্থাৎ প্রতি শতকে যদি 70-80টার মতো পোকা দেখা না দেয়, বা হচ্ছে 100টার মধ্যে 15টা কুশি যদি হচ্ছে মারা না যায়, তাহলে আমরা সাধারণত কীটনাশক দেওয়ার আমাদের প্রয়োজন নেই। কিন্তু আমাদের যখন থোর অবস্থায় আছে, আমরা যদি তখন কীটনাশক প্রয়োগ করি, তাহলে কিন্তু আমাদের সেটা হচ্ছে আমাদের ফসলের জন্য ভালো। তাহলে কিন্তু আমরা একটা কীটনাশক প্রয়োগ করেই একবার বা সর্বোচ্চ 2বার কীটনাশক প্রয়োগ করেই আমরা আমাদের ধানটাকে সুন্দরভাবে ঘরে তুলে নিয়ে আসতে পারবো। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি, আমরা ওই থোর অবস্থায় যদি আমরা কীটনাশক প্রয়োগ করি, আমাদের বড় মৌসুমে যে ধানগুলো চাষাবাদ হয় সেগুলো সাধারণত জীবনকাল 140 থেকে 160 দিন। আমরা যে 28 ধান করি, 28 সমকালের যে ধানগুলো করি বা যারা হাইব্রিড করি, এই ধানগুলোর বয়স মানে জীবনকাল কিন্তু মানে আমাদের বীজতলায় যে আমরা প্রথম বীজটা বপন করি সেখান থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত যে সময়টা লাগে, এটাকে কিন্তু আমি জীবনকাল বলছি। মূল জমিতে রোপণ থেকে না, বীজতলায় বপন থেকে বীজতলায় ফেলা থেকে শুরু করে কাটা পর্যন্ত এই সময়টা হচ্ছে 140 দিন লাগে আমাদের হাইব্রিড এবং আমাদের হচ্ছে যারা 28 বা যারা স্বল্প জীবনকালীন জাত করি। আর যারা 29 বা 92 বা হচ্ছে 102, এই নতুন যে জাতগুলো আছে 89, এগুলো করি, এগুলোতে মোটামুটি 160 দিনের মতো সময় লাগে। তাহলে আমাদের থোর অবস্থা কখন আসবে? থোর অবস্থায় আসবে আমাদের চারা রোপণের যদি হচ্ছে আমাদের 28 ধান হয় বা স্বল্প জীবনকালীন ধান জাত হয়, তাহলে আমাদের যে কোনো ধানের ক্ষেত্রেই আপনি ফুল ফোটার সাথে যখন ফুল ফুটবে তখন থেকে 30 দিন যোগ দেন, তাহলে হচ্ছে আমাদের ফুল ফোটা থেকে শুরু করে আমাদের হচ্ছে ধানটা হচ্ছে ম্যাচুর হতে, আমাদের ম্যাচুরিটি আসতে অর্থাৎ ধানটা পাকতে আমাদের 30 দিন সময় লাগে। এবং থোর অবস্থা অর্থাৎ বুটিং স্টেজ থেকে ফুল ফোটা অবস্থায় আসতে আমাদের আরো 30 দিন সময় লাগে। তাহলে কতদিন সময় লাগলো? শেষের দিকে 60 দিন সময়। আমি বুঝিয়ে বলছি যে আমরা থোর অবস্থায় কখন বলছি, যখন ধানের পেটটা মোটা হয় তখন তো আমরা বুঝতে পারি থোর হয়েছে। এর আগে একটা স্টেজ আছে, সেটাকে আমরা ইংরেজিতে বুটিং স্টেজ বলি। তখনই কিন্তু আমাদের পেনিকেলটা মানে ধানটা যে ধানটা আমাদের হবে, যে পেনিকেলটা হবে, শীষটা যে হবে, সেটা কিন্তু তার আগেই ফর্ম করা শুরু করে।
এটা হচ্ছে ফুল ফোটার 30 দিন আগে শুরু হয় এবং ফুল ফোটা 30 দিন পরে আমরা ধানটা কাটতে পারি, তাহলে 60 দিন। এই 60 দিন হচ্ছে আমাদের মানে যদি আমরা বাদ দেই শেষের দিক থেকে, আমরা 28 ধানে ধরি যে শেষের দিকে আমরা 60 দিন বাদ দিলে আমাদের 80 দিন থাকে, তাই না? 80 যোগ 60 হচ্ছে কত? 140 দিন। আমরা হচ্ছে চারা সাধারণত লাগাই কত দিনের? বড় মৌসুমে আমরা চারা রোপণ করি সাধারণত 35 থেকে 40 দিনের চারা রোপণ করি। তাহলে আমি আরো হিসাবে সুবিধার জন্য 35 দিন বা 35 দিন বাদ দিয়ে দিলাম। তাহলে থাকলো আর কত দিন? 80 থেকে 35 বাদ দিলে আমাদের থাকতে হচ্ছে হাতে আরো 45 দিন। অর্থাৎ চারা মূল জমিতে রোপণের 45 দিন পর আমার হচ্ছে আমাদের টেকনিক্যালি মানে পিআই সেটা শুরু হচ্ছে। আমি সেখান থেকে আরো 10 দিন যোগ করে দিলাম। অর্থাৎ যখন আমরা পেট মোটা হয় এটা বুঝতে পারি, আরো 10 দিন যোগ করে দিলাম, তাহলে 55 দিন। এই 55 দিন এই দিকে যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু হচ্ছে, যদি আমাদের দেখা না দেয়, মানে পোকামাকড় সেরকম দেখা না দেয়, আমরা যদি এই সময়টা স্প্রে করি তাহলে কিন্তু আমরা একটা স্প্রে দিয়েই আমরা ধান উৎপাদন করতে পারবো। কেন পারবো? আমাদের এক একটা পোকার জীবনকাল, আমি একে বলি, আমাদের এক একটা পোকার জীবনকাল সম্পূর্ণ হতে মোটামুটি সবগুলো পোকারই মোটামুটি মানে মিনিমাম হচ্ছে আমার 6 সপ্তাহের মতো লাগে। 6 সপ্তাহ, 5 থেকে 6 সপ্তাহ লাগে। অর্থাৎ আপনি 35 থেকে 40 দিন ধরে রাখেন। অর্থাৎ সে যখন ডিমটা পারবে, সে ডিম থেকে আবার পূর্ণবয়স্ক হতে মোটামুটি তার 35 থেকে 40 দিন সময় লাগে। তাহলে আমরা যদি হচ্ছে চারা রোপণের 55 দিন পর আমরা স্প্রে করি মোটামুটি, তাহলে আমার মোটামুটি কতদিন চলে গেল? মোটামুটি 100 দিন বা হচ্ছে 90 দিন চলে গেল। তাহলে তখন যদি স্প্রে করি তখন কিন্তু আমার মোটামুটি পূর্ণবয়স্ক পোকাগুলো অনেকগুলোই মারা যাবে। তারপর তারা যখন যে ডিমগুলো দেবে সেগুলো থেকে যে বাচ্চা হবে, সেগুলো থেকে আবার নতুন করে যে পূর্ণবয়স্ক পোকাগুলো হবে সেগুলো আমাদের ক্ষতি করবে। সেই অবস্থায় আস্তে আস্তে আমাদের ধান কিন্তু পেকে যাবে, তখন সে আমার ক্ষতি করতে পারবে না। যাই হোক, আমি মাজরা পোকা নিয়ে অনেক কথা বললাম। আমি এখন একটু পাতা মারানো পোকা নিয়ে কথা বলবো। আমাদের আরেকটা পোকা বর্তমানে খুব চরম আকার ধারণ করছে, সেটা হচ্ছে আমাদের পাতা মারানো পোকা। এই পোকাটা হচ্ছে আগে আমাদের দেশে আমরা সেভাবে এই পোকাটাকে আমরা হচ্ছে গুরুত্ব দিতাম না, কিন্তু বর্তমানে যে আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তিত আবহাওয়ায় এই পোকাটি হচ্ছে আমাদের দেশে অন্যতম একটি প্রধান পোকা হিসেবে আবার দেখা দিচ্ছে। এই পোকাটা কি করে? এই পোকাটা মূলত আমাদের সবসময় পাওয়া যায়। মূলত এই পোকাটা আমাদের আমন মৌসুমে এই পোকাটা আমাদের খেতে খুব ক্ষতি করে থাকে, এবং বিশেষ করে আমাদের সেপ্টেম্বর মাসে যে আবহাওয়াটা, যে হিউমিডিটি এবং যে তাপমাত্রা, এই তাপমাত্রাটা হচ্ছে এই পোকাটার বংশ বিস্তার করার জন্য খুব উপযুক্ত। এই সময়টা হচ্ছে আমাদের জমিতে সেই পোকাটা প্রচুর পরিমাণে আক্রমণ করে। এটা এক ধরনের মত। এই পোকাটা দেখেন, আমি যে কারসার রাখছি, এই পোকাটা দেখেন। এই পোকাটা হচ্ছে এটা হচ্ছে পূর্ণবয়স্ক পোকা। এই পোকাটার দেখেন সুন্দর মেয়েরা যে শাড়ি পরে তার মতো তার সুন্দর হচ্ছে, তার মানে শাড়ির আঁচলের মতো তার সুন্দর, মানে ডানাগুলো অনেক সুন্দর, কিন্তু কাজগুলো অনেক সুন্দর না। এই পোকাটা আমাদের ধান গাছের যে পাতা আছে সেই পাতায় একটা একটা করে ডিম পেড়ে দেয়। এখানে দেখেন, এখানে এই পোকা পূর্ণবয়স্ক পোকা দেখা যাচ্ছে। পাশে এই পোকাটার যে বাচ্চা এবং এর পাশে হচ্ছে দেখা যাচ্ছে পিউপা, এই 3টা ছবি এখানে আছে। আমি পরের স্লাইডে যাচ্ছি। এই পোকাটা আমাদের ধান গাছের পাতায় একটা করে ডিম পেড়ে দেয়। সে ডিম থেকে যে বাচ্চা বের হয়, বাচ্চাটা বের হওয়ার পরপরই সে কি করে? তার মুখ থেকে একটা লালা নিঃসরণ করে। সে লালা দিয়ে পাতাটাকে সে কি করে? পাতাটাকে সে এদিক করে সে হচ্ছে মাকড়সার মতো পাতাটাকে সে মুড়িয়ে ফেলে, এবং সে মুড়িয়ে ফেলার পরে ভিতর থেকে যে পাতার সবুজ অংশটা আছে, অর্থাৎ যে পাতার মধ্যে যে ক্লোরোফিলটা থাকে, সেটা সে খেয়ে ফেলে। এবং কি হয়ে যায়? ফলশ্রুতিতে আমাদের যদি পাতার সবুজ অংশই না থাকে, তাহলে আমাদের ধান গাছ যে রসটা শোষণ করবে সে কোনো খাদ্য উৎপাদন করতে পারবে না। ফলে কি হয়ে যাবে? সে যদি খাদ্য উৎপাদন করতে না পারে, আমাদের ধান গাছে চিটার পরিমাণ বেড়ে যাবে। এই জন্য এই পোকাটাও আমাদের দমন করা খুব গুরুত্বপূর্ণ। এখানে আমি এই পোকাটা, এটা হচ্ছে 4 দিনের বাচ্চা। এখানে যে পোকাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 4 দিনের বাচ্চা। সে এইভাবে সে হচ্ছে
মুড়িয়ে ফেলে পাতাটা সবুজ অংশটা। এই পোকাটা এই বাচ্চাটাকে সাধারণত এটা যেহেতু হচ্ছে মানে মরার অংশের মধ্যে থাকে, সেহেতু এটা সূর্যের আলো থেকে নিজেকে রক্ষা করে এবং পাখিও সহজে একে খেতে পারে না। এখন আমরা এই পোকাটাকে কিভাবে দমন করতে পারি? এই পোকাটাকে দমন করতে পারি আমরা অনেকভাবে দমন করতে পারি। আমরা হচ্ছে যে কোনো পোকার জন্য আমরা যখন হচ্ছে জমিতে ধানটা রোপণ করি, তখন যদি আমরা হচ্ছে পার্চিং করতে পারি, হ্যাঁ, ডেড পার্চিং যদি আমরা করতে পারি, লাইভ পার্চিং না। আপনারা অনেকেই বুঝেন যে ডেড পার্চিং এবং লাইভ পার্চিং কি। ডেড পার্চিং হচ্ছে কি, যেটা হচ্ছে আমরা বাঁশের কঞ্চি বা হচ্ছে খড়ি বা গাছের ডালপালা দিয়ে যে পার্চিংটা আমরা করি সেটাকে আমরা ডেড পার্চিং বলছি। আর যেটা হচ্ছে আমরা ধনচা গাছ দিয়ে করি সেটা হচ্ছে আমরা লাইভ পার্চিং বলছি। তো আমরা এখানে ডেড পার্চিং করব। অনেকেই ধনচা দিয়ে কেন করবো না সেটা প্রশ্ন করতে পারেন। ধনচা গাছ আমরা সাধারণত কৃষক ভাইরা কি করে, যে আমরা যে ধনচা গাছ আমরা যখন চারা রোপণ করি, মূল জমিতে যখন চারা রোপণ করি, কারো মাইক্রোফোনের সমস্যা হচ্ছে আমার প্রবলেম। আমরা যখন মূল জমিতে চারা রোপণ করি, তখন যদি আমরা ধনচা গাছ জমিতে লাগাই, তখন কিন্তু সেখানে পাখি বসতে পারবে না। আমি হচ্ছে অ্যাডমিন প্যানেলের দৃষ্টি আকর্ষণ করছি, কারো মাইক্রোফোনের সমস্যা হচ্ছে। হ্যাঁ, এখন ঠিক হয়েছে। তো আমি যেটা বলছিলাম যে আমরা যদি ধনচা দিয়ে পার্সিং করি, তাহলে কি হবে, যখন আমরা মূল জমিতে ধান রোপণ করলাম, তখন যদি আমরা ধনচা গাছ লাগাই, ধনচা গাছে কিন্তু তখন পাখি বসতে পারবে না। কিন্তু আমরা যদি হচ্ছে গাছের বাঁশের কঞ্চি বা ডালপালা দিয়ে আমরা যদি হচ্ছে পার্সিং করি, তখন কিন্তু পাখি বসতে পারবে। আমাদের মূলত পার্সিং করার উদ্দেশ্যই হচ্ছে আমাদের ধানটা যখন কৃষি অবস্থায় থাকবে, তখন কিন্তু হচ্ছে রোপণের পরে তখন কিন্তু হচ্ছে আমাদের ধান খেতে পোকামাকড় কম থাকবে। সেখান থেকে যদি আমাদের পাখি কয়েকটা পোকাও খেতে পারে, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো পোকা সে খেয়ে ফেললো, মানে অনেকগুলো পোকার বংশবিস্তার সে রোধ করলো। কিন্তু যখন আমরা ধনচা গাছটা লাগাই, ওই অবস্থা পাখি বুঝতে পারে না। ধনচা গাছটা বড় হতে হতে আমাদের ধান মোটামুটি থোড় অবস্থায় চলে আসে, তখন সেখানে পাখি বুঝতে পারে। তখন আমার জমিতে অনেক পোকা থাকবে। তখন হচ্ছে ওই যে যে একটা পোকা পাখি খাবে, সে দুই একটা পোকা পাখি খেয়ে আমাদের সেরকম কোনো উপকার করতে পারবে না। হ্যাঁ, তাছাড়া ধনচা গাছ আপনারা সবাই জানেন এটা হচ্ছে লিগুমিনাস ক্রপ। এটা হচ্ছে কি করে, এটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন করে। ফলে ধনচা গাছের আশেপাশে যে আমাদের গাছ ধান গাছগুলো থাকবে, তারা বেশি পরিমাণে নাইট্রোজেন পাবে, ইউরিয়া সার যেটা আমরা বলি, সেই নাইট্রোজেন ফিক্সেশন হবে এবং তারা একটু বেশি লিকলিকে হয়ে যাবে। এবং ওখানে আবার পাখি বসে পায়খানা করবে, সেখানে একটা কিন্তু আমাদের জৈব সার জমিতে অ্যাড হবে। ফলে কি হয়ে যাবে, ওই জায়গাটায় যে জায়গাটায় হচ্ছে আমাদের ধনচা গাছ থাকবে, ওই জায়গাটায় পোকার প্রাদুর্ভাব বেশি হবে। পাখি যদি ওখানে বসে, পাখি কিন্তু একটু দূরে, সাধারণত একটু দূরে সে কিন্তু ফোকাস করে, কারণ তার পোকাটা ধরতে গেলেও কিন্তু একটা ড্রাইভ দিতে হবে, সে কিন্তু তার নিচে সরাসরি ড্রাইভ দিতে পারবে না। ফলে ওই জায়গাটায় আমাদের ধানের সংখ্যা মানে ধান কমে যাবে। এই জন্য আমরা কি বলছি যে আমরা যদি পার্সিং করতে হয় আমাদের, আমরা হচ্ছে ডেড পার্সিং করবো। তাছাড়াও আমাদের এই যে পাতা মারানোর পোকা যে আছে, পাতা মারানোর পোকার জন্য আমাদের যে কার্বালিল গ্রুপের যে কীটনাশকগুলো আছে, কার্বালিল গ্রুপের কীটনাশকগুলো ভালো কাজ করে, ক্লোরোহাইড্রোনিয়াম গ্রুপের কীটনাশকগুলো এখানে আমাদের ভালো কাজ করে। এরপর যে আমরা আরেকটা পোকা যাব, গান্ধী পোকা। এই পোকাটা আপনারা সবাই চেনেন। এই পোকাটা আমাদের কখন আক্রমণ করে, এই পোকাটা আমাদের যখন আমাদের ধানটা ফুল ফোটা পর্যায়ে সম্পূর্ণ করলো, তখন এই পোকাটা আক্রমণ করে। অর্থাৎ ধানটা যখন আমাদের দুধ অবস্থায় থাকে, হ্যাঁ, তখন এই পোকাটা কি করে, এই পোকাটা তার মাথায় একটা সূচের মতো আছে, সেটা দিয়ে সে আমাদের ধান গাছের যে ধান আছে সে ধানের ভিতরে ঢুকিয়ে দেয় এবং সেখান থেকে ধানের যে দুধ অংশটা আছে সেটা সে খেয়ে ফেলে এবং আমাদের ধানটা চিটা হয়ে যায়। অনেক সময় এটা যদি একটু দেরিতে আক্রমণ করে, তখন কি হয়ে যায়, তখন হচ্ছে কি সে ভিতরে সুন ঢোকাতে পারে না, কিন্তু সে একটা ছিদ্র করে ফেলে, সেইখানটায় একটা মানে কালো দাগ হয়ে যায়। অনেক সময় সেখানে ফাঙ্গাস গ্রো করে। এখানে একটু বোঝা যাচ্ছে, এখানে দেখেন, এখানে একটু বোঝা যাচ্ছে এই যে এই ধানটা সে কিন্তু আক্রমণ করেছে। হ্যাঁ, এটা কিন্তু অলরেডি কালো হয়ে গেছে। এর ফলে কি হয়ে যাবে, এর ফলে যে কৃষক ভাইয়েরা আমাদের বীজ উৎপাদনের সাথে যুক্ত আছেন, তাদের বীজে একটা কালো স্পট পড়বে। কালো স্পট পড়লে কিন্তু সেই বীজের মানে যারা বীজ হিসেবে কিনে যে কৃষক ভাইরা, তারা কিন্তু হচ্ছে যেহেতু কিনে, তারা কিন্তু ভালোটাই কিনতে চায়, তারা কোনো স্পট বা কোনো দাগওয়ালা বীজ কিনতে চায় না।
মানে আমরা বলি না যে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী, মানে আগে দেখে ভালো তাদের লাগে না, এই জন্য তারা সেটাকে কিনতে চায় না। অনেক সময় বেশি পরিমাণে আক্রমণ হলে আমাদের চাল ভেঙে যায়, এবং হচ্ছে আমরা যে ভাতটা খাই অনেক সময় এই ভাতটা তিতা হয়ে যায় এই পোকার আক্রমণের জন্য। তো এই পোকাটাও আমাদের দমন মানে দমন করতে হবে এই পোকাটা। এরপরে আমি আরেকটা পোকা নিয়ে কথা বলবো। আমি আপনাদের প্রশ্ন নিচ্ছি না, আমি একবারই আপনাদের প্রশ্ন নেব। আমি আগে কথা শেষ করি, আপনারা প্রশ্নগুলো একটু লিখে রাখেন, আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দেবো, ভয় পাওয়ার কিছু নেই। এখন আমরা শোষক পোকার দিকে যাব। প্রথমে যে পোকাটা নিয়ে আমরা আলোচনা করবো শোষক পোকার মধ্যে, সেটা হচ্ছে আমাদের সবুজ পাতা ফড়িং। এই পোকাটা আমাদের যে আমরা বিপিএস পোকা দেখেছি সেটার মতোই, কিন্তু এর গায়ের রং সবুজ। কিন্তু এটা আমাদের আক্রমণ করে কোথায়? এটা আমাদের আক্রমণ করে পাতায়, ধান গাছের পাতায়। সেই পাতা থেকে রস চুষে খায়। এই পোকাটা কি করে? এই পোকাটা আমাদের ধান গাছের পাতা থেকে রস চুষে খায়। এই পোকাটা রস চুষে খেয়ে যত না ক্ষতি করে, এই পোকাটা একটা রোগ ছড়ায়। সেই রোগটা ছড়িয়ে বেশি ক্ষতি করে, সেটা হচ্ছে টুংরো। এই টুংরো রোগ ছড়িয়ে এই পোকাটা খুব বেশি ক্ষতি করে। এই পোকাটার জীবনকাল হচ্ছে, জীবন চক্র 4 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ডিম থেকে সে বাচ্চা দেয়, তারপর পিভূষণে যায় এবং খোলস বদলায়, তারপর সে অ্যাডাল্ট হয়ে যায়। এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই আমার হচ্ছে স্লাইডের ডান পাশে একটা ছোট্ট পোকা দেখা যাচ্ছে, সাদা সাদা পোকা। এখানে সে কিন্তু খোলস চেঞ্জ করতেছে, খোলস পরিবর্তন করতেছে। এই যে এই স্লাইড যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টুংরো রোগ। হ্যাঁ, এই পোকাটা কি করে? এই পোকাটা মানে যে আমাদের ধান গাছের রস চুষে খায়। রস চুষে খাওয়ার ফলে তার লালায় একটা ভাইরাস থাকে, সেই ভাইরাসটা হচ্ছে আমাদের ধান গাছের পাতার মধ্যে প্রবেশ করে। পরে হচ্ছে আমাদের ধান গাছটাকে সে ইনফেকশন করে ফেলে এই ভাইরাসটা। তখন আমাদের ধান গাছের পাতাগুলো কমলা কমলা মানে কমলা রং ধারণ করে। তো এই পোকা কি করে? এই পোকাটা তো সমানভাবে খায় না, সে এক জায়গায় যে বসার পরে সেখান থেকে খাওয়ার পরে তার যখন পেট ভরে যায়, সে তখন উড়ে যেয়ে আরেক জায়গায় বসে। এই জন্য এই রোগটা কি করে, মানে এই কমলা কালার যে পাতাগুলো, এগুলো হচ্ছে কি সমানভাবে পুরো মাঠে হয় না, বিচ্ছিন্ন ভাবে হয়। অর্থাৎ এখানে আমাদের 50-60টা গাছকে আক্রমণ করেছে, কমলা রং ধারণ করেছে, আরেক জায়গায় যে 50-60টা গাছ কমলা রং ধারণ করবে। তাহলে আমাদের কিন্তু হচ্ছে, যদি আমাদের জমিতে নাইট্রোজেনের অর্থাৎ ইউরিয়া সারের যদি অভাব হয়, তখনও কিন্তু আমাদের ধান গাছ কিন্তু হচ্ছে হলুদ রং ধারণ করে। হ্যাঁ, তাহলে সেটার সাথে আমরা এটা কিভাবে পার্থক্য করবো? সেটার সাথে আমরা এইভাবে পার্থক্য করবো যে আমাদের অন্যান্য নিউট্রিয়েন্ট গুলো হলে কিন্তু আমাদের নিউট্রিয়েন্টের অভাব হলেও কিন্তু আমাদের হচ্ছে হলুদ রং ধারণ করে বা একটু হালকা কমলা রং ধারণ করে। যদি আমাদের সারের জন্য যদি হচ্ছে ধান গাছ হলুদ রং ধারণ করে, তাহলে কিন্তু আমাদের মোটামুটি পুরো মাঠেই সমানভাবে হলুদ রং ধারণ করবে। আর আমাদের যদি টুংরো হলে কি বিচ্ছিন্ন ভাবে করবে, অর্থাৎ পুরো মাঠে সমানভাবে কমলা রং ধারণ করবে না, এখানে কয়েকটা গাছ ওখানে কয়েকটা গাছ ধারণ করবে। তো এটা আপনাদের প্যাথোলজি যে ক্লাস হবে, রোগ নিয়ে যে ক্লাস হবে, সেখানে আরো বেশি আলোচনা করবে। তো টুংরো হলে আমরা কি করব? টুংরো হলে যদি আমরা বুঝতে পারি আমাদের জমিতে টুংরো হয়েছে, তাহলে আমরা কি করবো? প্রথমেই একটা কীটনাশক দিয়ে দেবো এবং যেই গাছটা আমাদের কমলা রং ধারণ করেছে সেই গাছটা আমরা তুলে সেই গাছটাকে আমরা নষ্ট করে ফেলবো, কারণ ওই গাছটাতে আর ধান হবে না। যদি ওটা আমরা মাঠে রাখি, তাহলে যদি অন্য কোনো পোকা সেখান থেকে রস চুষে খেয়ে অন্য ভালো গাছে যে রস চুষে খায়, তাহলে কিন্তু আমাদের পুরো মাঠটাই নষ্ট হয়ে যাবে। তো আমাদের আরো দুটো পোকা আছে যেটা আমরা পাতা থেকে রস চুষে খাই, একটা হচ্ছে জিগজাগ পাতা ফড়িং, আর একটা হচ্ছে কমলা মাথা পাতা ফড়িং। এটা শুধু আপনাদের দেখার জন্য আমি এখানে রেখেছি, এই দুটো এরকম দেখতে। আমরা এরপরে আরেকটা পোকা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের সবারই মাথা ব্যথার কারণ, সেটা হচ্ছে আমাদের বাদামি গাছ ফড়িং, বা আমরা অনেকে এটাকে কারেন্ট পোকা বলে থাকি। এখানে দেখেন, এখানে একটা নিচের দিকে এখানে হচ্ছে এটা হচ্ছে এই পোকাটার বাচ্চা, এটা হচ্ছে পূর্ণবয়স্ক পোকা। আর এ পাশে যে দেখতে পাচ্ছেন জেলির মতো সুন্দর সুন্দর জিনিস, এগুলো হচ্ছে এই পোকার ডিম। এই পোকার ডিমগুলো আমরা তাহলে চোখে দেখতে পাই না। এই পাশে যে ধানগুলো দেখছেন, এটাকে আমরা হপার বার্ন বা ফড়িং পরা বলি। এই পোকাটা কি করে? এই পোকাটা হচ্ছে আমাদের ধান গাছের গোড়ার দিকে আক্রমণ করে। এবং আমি প্রথম দিকে কি বলেছিলাম যে কোন সময়টা আমাদের ধানটা হচ্ছে থোর অবস্থায় থাকতেছে, আপনারা এটা একটু মাথায় রাখেন। সেখানে আমি কি বলেছিলাম, আমাদের বড় মৌসুমে
আমাদের হচ্ছে চৈত্র মাসের দিকে আমাদের হচ্ছে এই পোকাটা, চৈত্র মাস বলতে হচ্ছে আমাদের ইংরেজি হচ্ছে মার্চ এপ্রিল মাস। এই সময়টা আমাদের এই জমিতে এই পোকাটা, যে পূর্ণবয়স্ক পোকাটা আছে, সেটা হচ্ছে আমাদের জমিতে আসে। এবং আমাদের আমন মৌসুমে এটা হচ্ছে আগস্ট মাসের দিকে আসে, আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে এই পোকাটা আমাদের জমিতে আসে। মানে এই পোকাটা বলতে বলছি যে পূর্ণবয়স্ক যে বাদামি ঘাসফড়িং পোকাটা আছে, সেটা আমাদের জমিতে এই সময় আসে। এরপরে সে ডিম দেয়। আমাদের যে ধান গাছের গোড়ায় যে খোল পাতা আছে, সেই পাতার ভিতরের দিকে সে ছিদ্র করে ডিম দেয়। এই ডিমগুলো দেখতে অনেকটা মানে আমাদের কলা গাছের যে মোচা আছে সেরকম, বা অনেকে এটাকে মানে জেলির সাথে তুলনা করতে পারেন। সেখানে সে গাদা গাদা করে 5টা 7টা 10টা 20টা ডিম দেয়। এইভাবে সে অসংখ্য ডিম দেয়, হাজার হাজার ডিম দেয়। সেখান থেকে বাচ্চা বের হয়। বাচ্চা বের হওয়ার পরে সেখানে তারা হচ্ছে আমাদের ধান গাছের গোড়া থেকে রস চুষে খায় এবং তারা আবার বাচ্চা দেয়। এরকম করতে করতে এখানে যে দেখতে পাচ্ছেন যে আমাদের হপার বান হয়েছে, এই অবস্থা আসতে গেলে তার হচ্ছে 3টা জেনারেশন শেষ, কমপক্ষে 3 প্রজন্ম শেষ করতে হয়। অর্থাৎ প্রথম যে পোকাটা আসলো, সে যে বাচ্চা দিল, বাচ্চা দেওয়ার পরে তারা পূর্ণবয়স্ক হলো, তারা আবার বাচ্চা দেবে, তারা পূর্ণবয়স্ক হবে, তারপরে যেই বাচ্চাগুলো দেবে সেখান থেকে আমাদের যে বাচ্চাগুলো আসবে তারা আক্রমণ করলে আমাদের হচ্ছে এরকম হপার বান অবস্থা আসবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখেন, আমি হচ্ছে ব্যাখ্যা দিচ্ছি পরে। এখানে আরেকটা পোকা আছে, এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা হচ্ছে কি সাদা পিঠ গাছ ফড়িং বলছি। এই পোকাটাও আমাদের হচ্ছে কারেন্ট পোকার মতোই, কিন্তু এর পিঠে একটু হচ্ছে সাদা দাগ আছে। হ্যাঁ, এই জন্য এর নাম দিয়েছি আমরা সাদা পিঠ গাছ ফড়িং। এটা হচ্ছে আমাদের কারেন্ট পোকার মতোই জীবনকাল, এবং দুটো পাশাপাশি একসাথেই অবস্থান করে এবং একই রকম ক্ষতি করে থাকে। এবং এটাও আমাদের বর্তমানে যে আমাদের মাঠে যে বর্তমানে আমরা যেটাকে কারেন্ট পোকা বলছি, তার ম্যাক্সিমামটাই হচ্ছে আমাদের যেটা WBPS অর্থাৎ সাদা পিঠ গাছ ফড়িং, সেটা দিয়ে আক্রমণ হচ্ছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আপনাদের যে এলাকায় কারেন্ট পোকা মানে আক্রমণ বেশি করে, একটু গাছের গোড়া দিয়ে দেখবেন যে এরকম একটা, আপনার এই যে এরকম একটা পোকা দেখতে পাবেন। এটাকে আমরা সাদা পিঠ গাছ ফড়িং বলছি। এই পোকাটা এখন বর্তমানে আমাদের মাঠে বেশি, মানে যদি বলতে চাই এটাই আছে 60% আছে। এই পোকাটা আমাদের ধান গাছের গোড়ার দিকে থেকে রস চুষে খায়। তো আমি একটু যেটা বলছিলাম, যে আমি একটু আগে বলছিলাম যে এই পোকাটা আক্রমণ করলে 3 প্রজন্ম লাগবে আমাদের হপার বান করতে। কিন্তু আমি বললাম যে এই পোকাটা কখন আসে আমাদের জমিতে আসতেছে হচ্ছে আমাদের মার্চ এপ্রিল মাসে বড় মৌসুমে, এবং আমন মৌসুম আসতেছে আগস্ট সেপ্টেম্বর মাসে। এই সময় আমাদের ধান থোর অবস্থায় থাকবে। তো থোর অবস্থায় থাকলে আমাদের কতদিন লাগবে পাকতে? মোটামুটি থোর অবস্থা থেকে পাকতে মোটামুটি আমাদের 70 দিনের মতো লাগবে। আর এই পোকাটা হচ্ছে ডিম থেকে পূর্ণবয়স্ক পোকা হতে তার হচ্ছে মোটামুটি 35 দিন সময় লাগে। অর্থাৎ সে যদি এই সময় আমাদের জমিতে আসে, তাহলে সে 2টো প্রজন্ম কিন্তু শেষ করতে পারবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সেটা হচ্ছে কি, আমরা হচ্ছে বুঝে না বুঝে যে কীটনাশক প্রয়োগ করছি। এই কীটনাশক প্রয়োগ করার ফলে এই পোকাটা কি করে, সে তার জীবনকালটাকে কমায় নিয়ে আসে। সে যখন বিরূপ পরিবেশ পায়, সে তখন জীবনকালটাকে কমায় নিয়ে আসে। সে তখন হচ্ছে ডিম থেকে যে বাচ্চা হওয়ার পরপরই সে হচ্ছে পূর্ণবয়স্ক না হয়ে সে আবার ডিম দেওয়া শুরু করে। অর্থাৎ সে তার জীবনকালটাকে কমায় নিয়ে আসে। ফলে আমরা যে কৃষক ভাইয়েরা, আপনারা খেয়াল করে দেখবেন যে কৃষক ভাইয়েরা বেশি পরিমাণে কীটনাশক প্রয়োগ করে, তাদের জমিতে মানে কারেন্ট পোকাটা বেশি পরিমাণে আক্রমণ করে। হ্যাঁ, তাকে আরো কীটনাশক বেশি প্রয়োগ করতে হয়। তো এই কারেন্ট পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমরা কি করব? কারেন্ট পোকা থেকে রক্ষা করার জন্য আমরা আমাদের যে ধান আছে, যখন আমরা চারা রোপণ করি, আমরা সেটাকে হচ্ছে কি লাইন করে লাগাবো, লাইন লোগো করে লাগাবো। সে লাইনটা হবে কোন দিকে বরাবর? সে লাইনটা হবে আমাদের হচ্ছে উত্তর দক্ষিণ দিক বরাবর। কেন উত্তর দক্ষিণ দিক বরাবর? কারণ আমাদের দেশে সূর্য, আমরা যে অঞ্চলে আছি, সূর্য হচ্ছে কি করে, সূর্য যখন দুপুর অবস্থায় থাকে তখন দেখবেন যে সাধারণত সূর্য আমাদের দক্ষিণ দিক থেকে আমাদের আলো দেয়, তির্যক ভাবে আলো দেয়। এবং যখন দুপুর অবস্থায় থাকে তখন সেটা আমাদের মাথার উপরে থাকে সূর্য। তখন যে আলোটা দেয়, আমরা যদি উত্তর দক্ষিণ বরাবর লাগাই, তাহলে সমানভাবে আমাদের ধান খেতে সেই সূর্যের আলোটা প্রবেশ করতে পারবে।
এবং যদি হচ্ছে সূর্যের আলোটা প্রবেশ করতে পারে, আলো বাতাস ঠিক মতো চলাচল করতে পারে, তাহলে এই পোকাটা ওই পরিবেশটাকে পছন্দ করে না। এই পোকাটা কি করে, এই পোকাটা একটু স্যাঁতস্যাঁতে পরিবেশ, একটু অন্ধকার পরিবেশ এটা পছন্দ করে। এই অবস্থায় সে হচ্ছে খুব দ্রুত বংশ বিস্তার করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে কি, যদি আমাদের জমিটা আক্রমণ করে, আমরা যদি একটু পানি বের করে দিতে পারি, তাহলে হচ্ছে এটার আক্রমণ থেকে আমরা কিছুটা রক্ষা পেতে পারি। আরেকটা বিষয়, যে আমাদের কিছু ভাইরা যেটা করে, যে হচ্ছে তারা হচ্ছে কি করে, আমাদের কারেন্ট পোকার জন্য স্প্রে করতেছে, তারা স্প্রে করে কিভাবে, তার উপর দিয়ে স্প্রে করে। উপর দিয়ে স্প্রে করলে কি হবে, এই পোকা থাকে কোথায়, এই পোকা থাকে হচ্ছে আমাদের ধান গাছের গোড়ায়। তাহলে আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদের ধান গাছের গোড়ায় স্প্রে করতে হবে। হ্যাঁ, এখানে আমি আরেকটা বিষয় বলে নেই, এখানে এই পোকার জন্য ভালো কাজ করে পাইরামেট্রোজিন গ্রুপের যে কীটনাশক গুলো আছে, পাইরামেট্রোজিন, ইমিডাক্লোপিড, আমাদের কার্টা গ্রুপের যে কীটনাশক গুলো আছে, সেগুলো ভালো কাজ করে। এখানে আমি একটা বিষয় বলে রাখি, যদি কোনো কৃষক ভাই মানে এই আমাদের কারেন্ট পোকা বা বাদামি গাছ ফড়িং দমনের জন্য কীটনাশক প্রয়োগ করেন, প্রথমে যদি উনি মানে একটা কীটনাশক একই মৌসুমে 2 বার দেওয়া যাবে না। তাহলে কি হবে, এই পোকাটা কিন্তু খুব দ্রুত শরীরে রেজিস্ট্যান্ট গ্রো করে। হ্যাঁ, মনে করেন যে আপনি প্রথমবার স্প্রে করলেন হচ্ছে আমাদের জমিতে কারেন্ট পোকা লেগেছে, আপনি প্লেনাম দিয়ে স্প্রে করলেন। হ্যাঁ, সেখান থেকে কিন্তু আপনার প্লেনাম দিয়ে স্প্রে করলে আপনার কিন্তু সবগুলো পোকাই পড়বে না। আপনার 80টা পোকা মরে গেল, আপনার 20টা পোকা বেঁচে থাকলো। হ্যাঁ, এই 20টা পোকা পরবর্তীতে যদি আপনি আবার প্লেনাম দিয়ে স্প্রে করেন, তাহলে কি এই 20টা পোকা থেকে যে বাচ্চাগুলো হবে, সেই বাচ্চাগুলোর অর্ধেক বাচ্চাগুলো কিন্তু রেজিস্ট্যান্ট হবে এই প্লেনামে। অর্থাৎ প্লেনাম বলতে পাইরামেট্রোজিন গ্রুপের যে কীটনাশকগুলো আছে, প্লেনাম বাদেও যদি আপনি পাইরামেট্রোজিন গ্রুপের কীটনাশক দিয়ে স্প্রে করেন, তাহলে কিন্তু 50% পোকা, অর্থাৎ 50টা, আমি যদি 100টা মনে করি যে 100টা বাচ্চা হয়েছে, তাহলে আপনার 50টা বাচ্চা মরবে, 50টা বাচ্চা মরবে না। পরবর্তীতে যদি আপনি আবার এই পাইরামেট্রোজিন দিয়ে স্প্রে করেন, তাহলে হচ্ছে আপনার 100টা বাচ্চার মধ্যে যে বাচ্চাগুলো হবে, 100টার মধ্যে হচ্ছে আপনার 25টা মাত্র মরবে, 75টাই হচ্ছে আপনার বেঁচে থাকবে। এই জন্য যদি আমরা বাদামি গাছ পোকার জন্য স্প্রে করি, তাহলে আমরা হচ্ছে একই গ্রুপের কীটনাশক দিয়ে বারবার স্প্রে করবো না, আমরা গ্রুপ চেঞ্জ করে দেবো। এটা সব পোকার জন্যই করা, মানে সব পোকার জন্য করাই ভালো। ঠিক আছে, এগুলো বলেছি, এগুলো নিয়ে আলোচনা করব না, এটা নিয়ে একটু কথা বলবো 2 মিনিট। আমাদের জমিতে এটা আমাদের মানে প্রধান পোকা না, এটা আমরা একটা মাইনর পোকা হিসেবে, মানে কম কম ক্ষতিকর পোকা হিসেবে করি, কিন্তু বর্তমানে এটা হচ্ছে আমাদের দেশে খুব অনেক জায়গায় দেখা যাচ্ছে, এবং এটার জন্য অনেক কৃষক ভাইয়েরা অনেক কীটনাশক প্রয়োগ করছেন। হ্যাঁ, অনেক অনেক উপসহকারী কৃষি কর্মকর্তা আর কৃষি অফিসারও বুঝতে পারছেন না যে এটা আসলে কি 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 হয়েছে। আমি এটার আগে লক্ষণটা দেখাই, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনাদেরকে। এই যে অনেক সময় আমরা যারা একটু দেরিতে ধান রোপণ করি, অর্থাৎ আমাদের এলাকায় যেই সময়টা ধান রোপণের সময়, ওই সময়টা না করে যে কোনো কারণে আমার 10 দিন 15 দিন দেরি হয়ে যায়, সেই জমিতে দেখা যায় কি, যে এইরকম পাতাগুলো, যে নতুন কুশিগুলো যে বের হয়, নতুন যে পাতাগুলো বের হয়, সেই পাতাগুলো সাইড দিয়ে দেখা যায় যে একটু একটু করে খাওয়া, হ্যাঁ, পুড়ে যাওয়ার মতো। এটা হচ্ছে একটা পোকা আক্রমণ করে, একটা মাছি, সেটাকে আমরা হোল ম্যাকট বলি। এর নাম হচ্ছে হোল ম্যাকট। কেন? আর এই মাছিটা কি করে, আমি আপনাদের এখন মাছিটা দেখাই। এই যে মাছিটা, এটা হচ্ছে পূর্ণবয়স্ক মাছি, এই মাছিটা, এবং এটা হচ্ছে মাইক্রোস্কোপে দেখা, আর এটা হচ্ছে এর কিরা, মানে বাচ্চাটা। এই মাছিটা কি করে, এই মাছিটা আমাদের ধান গাছের পাতায় একটা একটা করে ডিম পেড়ে দেয়, সেখান থেকে একটা বাচ্চা বের হয়। বাচ্চাটা বের হয়ে কি করে, আমাদের যে ধান গাছের যে পাতাটা, কচি পাতাটা আছে, যেটা কেবল বের হবে, মানে যেটা এখনো ফোল্ড অবস্থায় আছে, বের হয়নি আমাদের, সেই পাতাটার ভিতরে সে প্রবেশ করে তার সাইড দিয়ে সে হচ্ছে পাতা যে সবুজ অংশটা আছে সেটা সে খেয়ে ফেলে এবং সেখানে সে পূর্ণবয়স্ক মাছি হয়ে উড়ে যায়। এরপরে যখন আমাদের ওই কচি পাতাটা বের হয়, তখন আমরা এরকম লক্ষণ দেখতে পাই, যা সাইড দিয়ে পুড়ে যাওয়ার মতো হয়েছে। তো এটা অনেক সময় ব্যাপক আকারে দেখা দিলে আমাদের অনেকগুলো ধান, মানে অনেকগুলো কুশিতেই দেখা যায়, এবং ধীরে ধীরে যখন আমাদের ধানের কুশিগুলো একটু বয়স্ক হয়, একটু শক্ত হয়, তখন এটা কিন্তু আর আক্রমণ করতে পারে না। তো যে জন্য এটা নিয়ে আলোচনা করছিলাম, যে আমাদের কৃষক ভাইয়েরা এটার জন্য কিন্তু হচ্ছে কি করে,
যে না বুঝে কীটনাশক দেয়। এটার জন্য কিন্তু আমাদের কোনো প্রকার কীটনাশক দেওয়ার প্রয়োজন নেই, কারণ যখন আমরা এটা দেখতে পাই এরকম হয়েছে তার আগে কিন্তু এটা পূর্ণবয়স্ক মাছি হয়ে উড়ে যায়, এবং এইটার জন্য যে আমাদের ফলনের ক্ষতি হবে সেরকম রেকর্ড নাই। হ্যাঁ, এবং যদি আপনার মনে হয় যে আপনার জমিতে খুব ব্যাপক পরিমাণে এটা দেখা দিচ্ছে, তাহলে আপনি একটু যদি জমি থেকে পানি বের করে দেন, 2 দিন শুকান, তারপর যদি আবার পানি দেন, তাহলে কিন্তু এটা থেকে আপনি অনেকটাই পরিত্রাণ পাবেন। এটা একটু দেখাই। অনেক সময় আমাদের বীজতলায়, আমরা যে বীজতলা করি, বীজতলায় দেখা যায় যে অনেক সময় একটু মানে বীজতলার যে চারাগুলো আছে, চারাগুলোর আগাগুলো একটু শুকিয়ে গেছে, অনেকটা সূচের মতো হয়ে গেছে, অনেকটা খড়ের মতো হয়ে গেছে, একটু হাত দিলে একটু হাতের মধ্যে লাগে। তো এটা একটা পোকার যে আক্রমণের জন্য হয়। এই পোকাটা খুবই ছোট, খালি চোখে সাধারণত দেখা যায় না। আপনি যদি এইভাবে বীজতলাটাকে এইভাবে এরকম লক্ষণ দেখা দিলে এইভাবে যদি একটু টেনে নেন, দেখবেন যে আপনার হাতে একটু কালো কালো কিছু একটা আছে, সেটাই হচ্ছে এটা পোকা। এই পোকাটাকে আমরা থ্রিপস বলি। এখানে অনেক বড় দেখা যাচ্ছে, এটা আসলে অত বড় না, এটা মাইক্রোস্কোপিক ভিউ। এটা হচ্ছে থ্রিপস। এই পোকাটা আমাদের ধান গাছের আমাদের যা সেটার পাতা থেকে রস চুষে খায়, রস চুষে খেয়ে পাতাটাকে ফোল্ড করে ফেলে, একটা সূচের মতো হয়ে যায়। তো এটা দমনের জন্য অনেকে কিন্তু আমরা কীটনাশক প্রয়োগ করি। এটা দমনের জন্য আমাদের কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন নেই। এখানে যদি এরকম যদি আমাদের কোথাও কখনো যদি আমাদের বীজতলা এরকম আমরা দেখতে পাই, তাহলে আমরা একটু ইউরিয়া সার যদি আমরা একটু প্রয়োগ করি, তাহলে কিন্তু এই পোকাটা ওখান থেকে চলে যাবে। ইউরিয়া সার প্রয়োগ করলে কেন চলে যাবে? ইউরিয়া সার হচ্ছে কি, ইউরিয়া সারে আমাদের যখন মাটিতে যায় তখন সেটা কিন্তু অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম, হ্যাঁ, NH4 NH3 উৎপন্ন করে। এটার কিন্তু একটা গন্ধ আছে, এই গন্ধেই কিন্তু এই পোকাটা এখান থেকে চলে যাবে। আর এগুলা নিয়ে আলোচনা করি না, এটা নিয়ে একটু আলোচনা করি। এটা হচ্ছে মেলিবাগ বা ছাত্রা পোকা। অনেক সময় 2-1টা ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ছাত্রা পোকা আক্রমণ করেছে। এটা কি করে, আমাদের যে খোল পাতাটা আছে, এটা খোল পাতাটা লিপসিড যেটা আমরা বলি, লিপসিডের মধ্যে থেকে এটা কি করে বাচ্চা দেয়, এখানেই সে পূর্ণবয়স্ক হয়। এবং এই যে এইরকম লক্ষণ দেখা দেয়। যদি এইটার এই পোকাটা আক্রমণ করে, এই পাতাগুলো কিন্তু একটু কমলা রং ধারণ করে এবং এটা আর বাড়তে পারে না, ওই জায়গাটা বসে যায়। তখন আমরা কি করব, তখন আমরা ওখান যদি পানি বের করে দেই, হ্যাঁ, তাহলে এই পোকাটা অনেকটাই কমে যাবে। এবং যেই জায়গাটায় আমার এই মেলিবাগ আক্রমণ করেছে ওই ধানগুলো যদি কেটে ফেলি, নষ্ট করে ফেলি, তাহলে এটা যেতে পারবে না। এবং কেউ যদি স্প্রে করতে চান, তাহলে শুধুমাত্র যেই জায়গাটায় মেলিবাগ আক্রমণ করেছে ওই জায়গাটায় একটা কীটনাশক দিয়ে স্প্রে করলেই হবে। আমাদের ধান খেতেও এফিড আক্রমণ করে, যে ধান খেতের এফিডটা এরকম, একটু দেখে নেন। এটা সব জায়গায় আক্রমণ করে না, হঠাৎ ওই ছায়াযুক্ত জায়গায় যদি কোনো ধান ক্ষেত থাকে, ছায়াযুক্ত জায়গায় থাকলে আক্রমণ করে। ধান খেতে মাইট আক্রমণ করে, মাইটও ছায়াযুক্ত জায়গায় আক্রমণ করে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা নেওয়ার পরে আমি কয়েকটা কথা বলে আপনাদের প্রশ্ন নেব। যে আমরা তো অনেকগুলো কীটনাশকের কথাই বললাম যে এগুলো আমরা ধান খেতে প্রয়োগ করব। এখন কিছু কিছু কীটনাশক আছে যেগুলো আমাদের ধান খেতে প্রয়োগ করা যাবে না, এবং এখানেই কৃষক ভাইয়েরা সবচেয়ে বেশি যে ভুলটা করে, যে তারা ডিলারের কাছে যায়, ডিলারের কাছে যেয়ে বলে যে আমার জমিতে পোকা লেগেছে বা আমার জমিতে রোগ লেগেছে, আমাকে ওষুধ দাও, আমার জমিতে এরকম হয়েছে, আমাকে একটা ওষুধ দাও। সেটা দেখে আমাদের ডিলার ভাইরা কি করে, ডিলার ভাইরা 3-4টা কীটনাশক ছত্রাকনাশক দিয়ে দেয়, হ্যাঁ, দিয়ে একটা ককটেল তৈরি করে দেয়, যে বলে যে আপনারা এটা দেন, এবং যদি পোকা না মরে তাহলে আমাকে এসে বলবেন, যে পোকা মরবে 100% গ্যারান্টি। এখন যে কীটনাশক গুলো দেয়, সেই কীটনাশক গুলোর ম্যাক্সিমাম গুলো কি, যেগুলো ধান খেতে ব্যবহার করা যায় না, যায় না, সেই কীটনাশক গুলো দেয়। যেমন কি নাইট্রো দেয়, আপনার ক্যারাটে দেয়, হ্যাঁ, এই দুটোই সবচেয়ে বেশি দেয়। আপনারা দেখবেন যে আপনি যদি ডিলারের কাছে যান, আপনাকে নাইট্রো দিছে বা ক্যারাটে দিছে, হ্যাঁ, এই কীটনাশকগুলো দেখবেন, এই কীটনাশকগুলোর গায়ে কিন্তু ধান লেখা নেই। আপনার এই কীটনাশকগুলোর গায়ে লেখা আছে আপনার বেগুন, আপনার লেখা আছে আম, আপনার লেখা আছে তুলা, বা লেখা আছে চা। হ্যাঁ, এখানে দেখেন, এখানে যে কথাটা বলা হয়েছে যে সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের যে কীটনাশকগুলো আছে, আপনি একটু ভালো করে শুনেন, যে আমাদের সাইপারমেথ্রিন,
সাইপারমেথ্রিন, আলফা সাইপারমেথ্রিন, ডেল্টামেথ্রিন, ল্যামডা সাইলোথিন, ফেনভালারেট, এই গ্রুপে যে কীটনাশকগুলো আছে, আমি আবারও বলছি, সাইপারমেথ্রিন, আলফা সাইপারমেথ্রিন, ডেল্টামেথ্রিন, ফেনভালারেট, ল্যামডা সাইলোথিন গ্রুপে যে কীটনাশকগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের ধানের জমিতে নিষিদ্ধ। এগুলো আমাদের ধানের জমিতে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? ধান হচ্ছে আমাদের জলজ পরিবেশে অর্থাৎ পানিতে হয়। এই কীটনাশকগুলো যদি আমরা ধান খেতে দেই, তাহলে কি হয়ে যাবে, পানির সাথে মিশে যে আমাদের যে হচ্ছে মাটিতে যে হচ্ছে বিভিন্ন অণুজীব থেকে শুরু করে, আমাদের কেঁচো থেকে শুরু করে, ব্যাং, মাছ থেকে শুরু করে সবগুলোই মারা যাবে এটা। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের ধানের পোকা মারার জন্য যে পরিমাণ বিষ দরকার, তার চেয়ে এই কীটনাশকগুলো অনেক বেশি বিষাক্ত, অনেক বেশি বিষাক্ত, যেগুলো হচ্ছে আমাদের ধানের পোকা মারার জন্য প্রয়োজন হয় না। এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে কি, যে এই কীটনাশকগুলো দিলে আমাদের ধানের যে পোকাগুলো আছে সেগুলোর শরীরে খুব সহজেই রেজিস্ট্যান্ট গ্রো করে, ফলশ্রুতিতে অন্য কীটনাশকে আর কাজ করে না। যদি আমরা এখন সচেতন না হই, তাহলে পরবর্তীতে এমনও হতে পারে যে হচ্ছে আমরা কীটনাশক প্রয়োগ করছি কিন্তু পোকা মরছে না। তো আপনারা এই স্লাইডটা একটু ভালোভাবে দেখে রাখেন, আপনারা ছবি তুলে নিতে পারেন। যারা এই হ্যাসেল ফ্রি থাকতে চান তাদের জন্য একটা বুদ্ধি আছে, যে আপনি ধানের জমিতে বা আপনার হচ্ছে অন্য ফসলে স্প্রে করবেন, আপনি যেই পোকার জন্য স্প্রে করবেন, আপনি দেখবেন যে সেই কীটনাশকের গায়ে সেই ফসল এবং সেই পোকা লেখা আছে কিনা। অর্থাৎ মনে করেন যে আপনি ধানের মাজরা পোকার জন্য স্প্রে করবেন, আপনি দেখবেন যে আপনি যে ওষুধটা আপনাকে ডিলার ভাই দিয়েছে সেটার গায়ে ধান লেখা আছে কিনা এবং মাজরা পোকা লেখা আছে কিনা। আপনি মনে করেন যে আপনি বেগুনের ফল ছিদ্রকারী পোকার জন্য স্প্রে করবেন, তা আপনি দেখবেন যে ওষুধ দিয়েছে আপনাকে, যে কীটনাশক দিয়েছে, সেখানে বেগুন লেখা আছে কিনা এবং ফল ও ডগা ছিদ্রকারী পোকা লেখা আছে কিনা। তাহলে আপনাকে আর কেউ ঠকাতে পারবে না এবং আপনি একটা মাত্র কীটনাশকই কিনবেন, দুটো কিনবেন না। অর্থাৎ আপনি মাজরা পোকা দমন করতেছেন বা ধান খেতে স্প্রে করতেছেন, আপনি একটা পোকা দিয়ে একটা কীটনাশক দিয়ে স্প্রে করবেন, আপনি দু তিনটে স্প্রে করার প্রয়োজন নেই, দুই তিনটা দিয়ে স্প্রে করার প্রয়োজন নেই। আপনার জমিতে ধানের ব্লাস্ট রোগ হয়েছে বা আপনার পচানি হয়েছে, যেটা আমরা কি বলি খোল পচা রোগ হয়েছে, আপনি দেখবেন ধান এবং খোল পচা লেখা আছে কিনা, তাহলে আপনাকে আর কেউ কোনোদিন ঠকাতে পারবে না এবং একটাই দিবেন। এই যে এখানে দেখেন এগুলোর তোলা ছবি, যে এসিমিক্স, এটা কিন্তু হচ্ছে, এটা হচ্ছে কি, এটা মনে হয় হচ্ছে আপনার সাইপারমেথ্রিন গ্রুপের। এই যে এখানে দিচ্ছে নাইট্রো, এখানে কৃষক ভাই এই তিনটা মিক্সার করে, তার জমিতে কিচ্ছু নাই, কোনো রোগ কোনো পোকা নাই, সে মানে সবাই দিচ্ছে, সে হচ্ছে এই তিনটা কীটনাশক মিশ্রণ করে দিচ্ছে। ওরা আমি তাকে বলছি আপনি এইভাবে ধরেন, আমি একটা ছবি তুলি, সবগুলো নিষিদ্ধ কীটনাশক। আরেকটা বিষয় আপনাদের বলি, আমরা যে স্প্রে করি, স্প্রে করার ক্ষেত্রে কিন্তু ওষুধের ডোজটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রতি 100% জমি স্প্রে করার জন্য 2 লিটার পানি লাগে। আমি আবারও বলছি, আমাদের প্রতি 100% জমি স্প্রে করার জন্য 2 লিটার পানি লাগে। আপনার ওষুধের গায়ে যে ডোজটা লেখা আছে, অর্থাৎ আপনি দেখবেন যে আপনার ওষুধের গায়ে লেখা আছে প্রতি 5% জমির জন্য 8 গ্রাম বা 10 গ্রাম বা 20 গ্রাম বা 25 গ্রাম এভাবে লেখা আছে। এটা আপনার হচ্ছে কি করতে হবে, আপনার 1 বিঘা জমির জন্য লেখা আছে হচ্ছে আপনার 50 গ্রাম। এখন আপনার 1 বিঘা, মনে করলাম যে আমাদের যে স্ট্যান্ডার্ড যে বিঘা, সেটা হচ্ছে কি 1 বিঘা সমান হচ্ছে কত, 33%। তাহলে আপনাকে 33 গুণন 2 অর্থাৎ 66 লিটার পানি লাগবে। আপনার যে 50 গ্রাম ডোজ দেওয়া আছে 1 বিঘা জমিতে, আপনার এই 50 গ্রাম ওষুধ বা 50 ml ওষুধ আপনার হচ্ছে 66 লিটার পানিতে মিশালে আপনার কিন্তু ডোজটা মেনটেন হবে, তাহলে কিন্তু আপনার পোকা মরবে। হ্যাঁ, তাছাড়া কিন্তু আপনার পোকা মরবে না বা হচ্ছে রেজিস্ট্যান্ট গ্রো করবে। মানে খুব সোজা কথা, আমরা যে ছোট বাচ্চাদের যখন ওষুধ রোগ হয় বা অসুস্থ হয়, তখন কিন্তু তাদের জন্য একরকম ডোজ থাকে, আপনি আমি অসুস্থ হলে তাদের কিন্তু অন্যরকম ডোজ থাকে। এই জন্য ডোজটা মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি কি বললাম যে প্রতি 100 জমি স্প্রে করার জন্য আমাদের 2 লিটার পানি লাগে। এটা আপনি রোগের জন্য দেন, আপনি হচ্ছে পোকার জন্য দেন, যেটার জন্যই দেন না কেন, আপনার 2 লিটার পানি লাগবে, তাহলে আপনার ডোজ মেনটেন হবে। তো আমি একটু আগে অনেক ক্ষতিকর পোকা নিয়ে আলোচনা করলাম,
এখন আমি কিছু উপকারী পোকামাকড় নিয়ে আলোচনা করব। আপনারা উপকারী পোকামাকড় জানেন যে অনেকগুলো উপকারী পোকামাকড় আছে, সেখান থেকে আমি এখানে কয়েকটা লিস্ট করেছি। দেখেন যে আমাদের মাকড়সা আছে, আমাদের লেডিবার্ড বিটল আছে। মাকড়সা আমাদের পরম বন্ধু, লেডিবার্ড বিটল এটাও আমাদের পরম বন্ধু পোকা। ক্যারাবিড বিটল, স্টেফানিড বিটল, ড্যামসেল ফ্লাই, ড্রাগন ফ্লাই, অর্থাৎ যে ফড়িং গুলো আমরা ছোটবেলায় ধরেছি, বলতা, গ্রেনিড বাগ, মেসোবেলিয়া, প্যারাসাইটিক ওয়াফস, প্যারাসিটয়েড, এগুলো হচ্ছে সবাই হচ্ছে প্রেইং মেন্টিড, সবগুলো হচ্ছে আমাদের উপকারী পোকা। এখানে দেখেন, এখানে যে পোকাটা দেখতে পাচ্ছেন, এই পোকাটা হচ্ছে আমাদের লেডিবার্ড বিটল। লেডিবার্ড বিটল এটা হচ্ছে ডিম, এই পাশেগুলো হচ্ছে ডিম, এবং এই কালারটা দেখতে পাচ্ছেন, এটা অনেকেই অনেক জায়গায় কিন্তু এটাকে ক্ষতিকর পোকা মনে করে, এটাকে মারার জন্য কিন্তু মানে কীটনাশক প্রয়োগ করে। এটা কিন্তু ক্ষতিকর পোকা না, এটা হচ্ছে লেডিবার্ড বিটলের বাচ্চা। এটা কিন্তু অনেকগুলো, এই একটা লেডিবার্ড বিটলের বাচ্চা আমাদের একদিনেই চারটা পূর্ণবয়স্ক যে আমাদের কারেন্ট পোকা আছে, সে চারটা পূর্ণবয়স্ক কারেন্ট পোকাকে খেতে পারে একদিনে। তার মানে আমাদের জমিতে যদি লেডিবার্ড বিটল থাকে, অনেকগুলো যদি থাকে, একটা যদি চারটা খেতে পারে, তাহলে চিন্তা করেন যে আমাদের কতগুলো খেতে পারবে সেটা। এরপরে আরেকটা স্লাইড দেখাচ্ছি। এখানে দেখেন যে আমাদের উপকারী পোকা প্রেইং মেন্টিড আছে, আমাদের ড্রাগন ফ্লাই আছে, এটা হচ্ছে ড্যামসেল ফ্লাই, এটা হচ্ছে আমাদের সাদা পাতা মাছিকে ধরে খাচ্ছে, এটা হচ্ছে ক্র্যাবিড বিটল, আর এই পাশেরটা হচ্ছে আমাদের স্টিফেনিড বিটল। এগুলো আমাদের উপকারী পোকা। এই পোকাগুলো আমাদের সরাসরি ক্ষতিকর পোকাগুলোকে ধরে ধরে খায়। এটা দেখেন যে মাকড়সা, এই মাকড়সা কিন্তু আমাদের ক্ষতিকর পোকাগুলোকে ধরে ধরে খায়। এখানে একটা পোকা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রিন মিনিট বাগ। এটা হচ্ছে আমাদের যে হচ্ছে বাদামি গাছ ফড়িং এবং হচ্ছে আমাদের সবুজ পাতা ফড়িং আছে, সেগুলোর পূর্ণবয়স্ক পোকাগুলোকে ধরে ধরে খায়, বাচ্চাগুলোকে ধরে ধরে খায়। আর প্যারাসাইটিক ওয়াফস গুলো কি করে, এগুলো হচ্ছে আমাদের যে ক্ষতিকর পোকাগুলো আছে, ক্ষতিকর পোকাগুলোর ডিম খেয়ে ফেলে, বাচ্চাগুলোকে খেয়ে ফেলে, এবং ডিমের গাদার উপরে এরা ডিম পেড়ে দেয়। এদের বাচ্চাগুলো আবার ওই যে ক্ষতিকর যে পোকাগুলো আছে সেগুলো বাচ্চাগুলোকে খেয়ে ফেলে। অনেকগুলোই আছে যে হচ্ছে আমাদের ওই যে ক্ষতিকর যে পোকাটা আছে, সেই পোকাটার বাচ্চার যে বাচ্চাটা আছে, লার্ভাটা আছে, সেটার ভিতরে শুং দিয়ে সে হচ্ছে ডিম পেড়ে দেয়, এবং সেখান থেকে বাচ্চাগুলো আমাদের ক্ষতিকর পোকাটাকে খেয়ে প্যারাসিটাইট করে সেগুলো হচ্ছে পূর্ণবয়স্ক পোকা হয়ে বের হয়ে আসে। এখানে একটা দেখেন আমাদের উপকারী পোকা, সে হচ্ছে আমাদের যে হচ্ছে লিপ হোল্ডার, যেটা আমাদের সেটার বাচ্চাকে ধরে খাচ্ছে, পাতা মারানোর পোকার বাচ্চাকে ধরে খাচ্ছে। এটা এই যে আমি একটু আগে বললাম যে আমাদের লেডিবার্ড বিটল, দেখেন লেডিবার্ড বিটলের বাচ্চা, এই জমিতে কিন্তু অনেক পরিমাণে বাদামি গাছ ফড়িং লেগেছে, সে তার সেগুলোকে খুঁজে বেড়াচ্ছে। এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না, এখানে কিন্তু পাতার মধ্যে বাদামি গাছ ফড়িং ঘুরে বেড়াচ্ছে, সে সেগুলোকে ধরে ধরে খাচ্ছে। এই যে ছোট ছোট দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ডিপিএস কারেন্ট পোকা। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, এখন আপনারা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ স্যার। আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ স্যার এত সুন্দর একটি সেশন নেওয়ার জন্য। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা হ্যান্ড রেজ করুন, একে একে ফলোর দেওয়া হবে, তখন কোয়েশ্চেন করবেন। আপনারা হ্যান্ড রেজ করুন। সোহাগ, আপনি আপনার কোয়েশ্চেন করুন। সোহাগ শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি মেবি নাই। আমি আরেকজনকে বলছি, জয়নুল ইসলাম রেজা,
আপনি আপনার কোয়েশ্চেন করুন। মিস্টার রেজা, আপনি আনমিউট করে প্রশ্ন করুন। রেজা, আপনি কি আছেন? আচ্ছা, আমি আরেকজনকে কোয়েশ্চেন করি। সৌরভ বিশ্বাস, আপনি কি আছেন? আচ্ছা, আমার একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, সোহাগ বলতেছিলাম। আমি কি কোশ্চেন করব এখন? হ্যাঁ, করতে পারেন। স্যার, আপনার স্লাইডটা দেখলাম, এখানে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আছে এবং স্লাইডে সবকিছু মনে হয় আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমি দেখলাম আপনার স্লাইডে আমাদের জন্য আজকের ক্লাসে অনেক স্লাইড মিসিং, যেগুলো আমার মনে হচ্ছে আমাদের জন্য হয়তো বা ইম্পর্টেন্ট হতে পারে। তো এগুলো কি আসলে, যেমন হচ্ছে আপনি 6 নম্বর স্লাইড থেকে 19 নম্বর স্লাইডে, তারপরে 22 নম্বর স্লাইড থেকে 32 নম্বর স্লাইডে, এবং অনেকগুলো স্লাইড আমাদের জন্য মিসিং, এগুলো কি আমাদের জন্য ইম্পর্টেন্ট বা এগুলো আমাদের কি জানা দরকার, অথবা আপনি যদি আমাদের সাথে এগুলো শেয়ার করতেন? আসলে আমার স্লাইডগুলো হচ্ছে স্লাইডটা হচ্ছে অনেকভাবে তৈরি করা, হ্যাঁ, মানে বিভিন্ন জনের জন্য তৈরি করা। তো এখানে আপনাদের সাথে যে কথাগুলো বলবো, সবগুলো কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আর আমি যদি হচ্ছে শুধু স্লাইড ধরে যাই, তাহলে হয়তো আমি 1 ঘন্টায় বা 1.5 ঘন্টা শেষ করে দিতে পারবো, কিন্তু সবগুলোই হচ্ছে আপনাদের সাথে ওইভাবে বলতে পারবো না, যেহেতু সময় অনেক অল্প। এতগুলো কথা বলতে গেলে অনেক সময় লাগবে, আর সবগুলো হচ্ছে আমাদের জন্য অত গুরুত্বপূর্ণ না। আমি মূলত আপনাদের সাথে মাঠ পর্যায়ে যে সমস্যাগুলো আছে, যেহেতু মাঠ পর্যায়ে অনেকদিন ছিলাম, মাঠ পর্যায়ে যে সমস্যাগুলো আছে আপনারা যাতে কোনো সমস্যায় পড়লে নিজেরা নিজেদের সমাধান করতে পারেন, আমি সেই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করেছি। আর যেই স্লাইডগুলো আমি স্ক্রিপ্ট করে গেছি, সেই স্লাইডগুলোতে ধরেন যে পোকাগুলো ছিল সেগুলো হচ্ছে অত গুরুত্বপূর্ণ না, এবং বর্তমানে সেগুলো সেরকম দেখা যায় না বললেই চলে, এই জন্য আমি সেগুলো স্ক্রিপ্ট করে গেছি। এরপর যদি আপনাদের সমস্যা মনে হয় মাঠ পর্যায়ে কখনো, আমার নাম্বার আছে এখানে, আপনারা আমাকে ফোন দিতে পারেন। আমি হচ্ছে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ। ওকে, আনিসুল হাকিম, আপনি আনমিউট করে কোয়েশ্চেন করুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনি যেভাবে বিপিএইচ এর আক্রমণটার কথাকে খুব স্পেসিফিক করে দিতে পেরেছেন, স্যার মাজরা পোকার ক্ষেত্রে সেরকম স্পেসিফিক কি বলতে পারবেন স্যার, যে আসলে বোরোর ক্ষেত্রে কখন লাগে বা আমনের ক্ষেত্রে কখন লাগে? আমি নন টেকনিক্যাল একজন এখানে আসলে ক্লাস করছি, তো আমার ক্ষেত্রে এটা একটু জানাটা প্রয়োজন। থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ। আর যেহেতু এটা একটা ভার্বাল বিষয়, মানে ভার্বালে আমাদের ক্লাস নিচ্ছে অনলাইনে, তো এখানে আসলে অনেকগুলো বিষয় উঠে আসে না। যেমন আপনি প্রশ্ন করলেন, আমি আসলে জানি না যে মানে অনলাইনে ক্লাস নিলে যে সমস্যাটা হয়, যে আপনাদের কোন জায়গাটা জানার আগ্রহ আছে বা কোন জায়গাটায় আপনারা জানা প্রয়োজন, আমি কোন জায়গাটা হিট করব, এই জন্য বোঝা যায় না। এই জন্য আমি আমার মতো করে বলে যাই যে আপনাদের এই জায়গাটা সমস্যা হতে পারে বা এই জায়গাটা আমরা কম বুঝতে পারেন। তো আপনি যে প্রশ্নটা করেছেন, অনেক সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটার জন্য আমি প্রথমে যে একটা গ্রাফ দেখিয়েছি, আপনি একটু মনে হয় খেয়াল করেছেন যে আমাদের অধিকাংশ পোকাই আমাদের বড় মৌসুমে, যদি আমরা বলি যে আমাদের মার্চ মাসে মূলত আক্রমণ করে থাকে। আমি যদি স্পেসিফিক ভাবে বলতে চাই, যে আপনারা দেখেন আমাদের দেশে যে আবহাওয়া, সে আবহাওয়াটা হচ্ছে কি আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাস অনেক অনেক হচ্ছে ঠান্ডা থাকে। এই ঠান্ডা আবহাওয়ায় আমাদের যে মাজরা পোকা আছে, সেই মাজরা পোকা ম্যাটিং করতে পারে না, এবং তারা ডিম দিতে পারে না। ফলে কি হয়ে যায়, আমাদের মাজরা পোকা যে জমিতে নাই এমন না, জমিতে না থাকলে তো সেটা হচ্ছে মানে হঠাৎ করে আসবে না, জমিতে তারা থাকে, তারা হচ্ছে সুপ্ত অবস্থায় থাকে, অর্থাৎ কোনো রকমে বেঁচে থাকে। এই সময় তারা ম্যাটিং করে না, শুধু মানে খাওয়া দাওয়া সেরকম কম করে, জাস্ট কোনোভাবে তারা বেঁচে থাকে। এরপরে মানে আমাদের পোকামাকড়ের যে আবহাওয়ার সাথে যে একটা কোরিলেশন, সেটা হচ্ছে কি তাপমাত্রা বাড়লে তারা হচ্ছে কি একটু বেশি অ্যাক্টিভ হয়। যত তাপমাত্রা বাড়বে একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত তারা হচ্ছে খুব বেশি অ্যাক্টিভ হয়ে যায়। আবার যখন তাপমাত্রা কমবে, তাপমাত্রা এবং হিউমিডিটির সাথে সম্পর্ক আছে, তাপমাত্রা যখন কমবে তখন তারা তাদের অ্যাক্টিভিটি কমিয়ে দেয়। তেমনি আমাদের ফেব্রুয়ারি মাসের পর থেকে আমাদের দেশে তাপমাত্রা একটু বাড়তে শুরু করে, ফেব্রুয়ারি থেকে শুরু করে বাড়তে শুরু করে,
এবং মোটামুটি মার্চে অনেকটাই আমাদের টেম্পারেচার মোটামুটি 20 ডিগ্রির উপর চলে যায়। হ্যাঁ, 20 মানে মিনিমাম টেম্পারেচার, বা আমরা যদি মিন টেম্পারেচারের কথা বলি, মিন টেম্পারেচার মোটামুটি 20 ডিগ্রির মতো থাকে। তখন 20 ডিগ্রি টেম্পারেচারে কিন্তু এই পোকাগুলো তাদের ম্যাটিং করতে পারে, তারা হচ্ছে বংশবিস্তার করতে পারে। এটা হচ্ছে আমি যদি ওভারঅল আমাদের দেশের কথা বলি, এটা কিন্তু একটু আবার আলাদা হবে। হচ্ছে আমাদের যে সাগর অঞ্চল আছে, যে আমাদের সাগর অঞ্চলের জন্য যে আমাদের বঙ্গোপসাগর আছে, ওইদিকে যে আমাদের অঞ্চলগুলো আছে সেদিকে কিন্তু আমাদের তাপমাত্রা একটু গরম থাকে। তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস, এবং আমরা যারা উত্তরবঙ্গ বা এইদিকে যারা আছি, এদিকে যে পরিবেশ আছে, এদের জন্য মোটামুটি মার্চ মাস। এই সময়টা হচ্ছে মানে আপনি ধরে রাখেন যে ফেব্রুয়ারি মাসটা এই পোকাটা আমাদের জমিতে আসবে। ফেব্রুয়ারি মাসে এই পোকাটা আমাদের জমিতে ডিম দেবে, এবং এই বাচ্চাগুলো হচ্ছে আমরা মার্চ মাসে দেখতে পাবো। ঠিক আছে, আমি মনে হয় আপনাকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ। সৌরভ বিশ্বাস, আপনি আপনার প্রশ্ন করুন। স্যার ওই যে থেকে বলছিলেন না যে মাজরা পোকা সম্পর্কে আপনি একটা কথা বলেন প্রায়, স্যার ওইখান থেকে আমার নেটটা একটু সমস্যা হয়েছিল, যে কি বলছেন সেটা আমি শুনতে পাইনি স্যার ভালো মতন। ওইটা যদি আবার একটু বলতেন তাহলে স্যার উপকার হইতো আমার। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনি কি বলেছেন। আমি ওখানে একটা উদাহরণ দিয়েছিলাম, আপনি মনে হয় সেই উদাহরণটা শুনতে পাননি, যে আমাদের মাজরা, তাই না? সেটাই তো মনে হয়। জি স্যার, সেটাই উদাহরণটা আমি শুনতে পাইনি। আচ্ছা, সেটা হচ্ছে কি, আমি সংক্ষেপে বলি, আমি যেহেতু একবার বলেছি, এখানে আরো অনেকেই আছেন, যে আমাদের যখন যারা আমরা রোপণ করি জমিতে, তখন কিন্তু কুশি অবস্থা যদি থাকে, তখন কিন্তু অনেক সময় আমাদের জমিতে ছাগল খেয়ে ফেলে। হ্যাঁ, ছাগল খেয়ে ফেললে কি হয়ে যায়, ওই কুশি অবস্থা ছাগল খেয়ে ফেললে পরবর্তীতে সেই কুশিগুলো আবার নতুন করে পাতা বের হয়ে পাশ দিয়ে আরো নতুন কুশি বের হয়ে আমাদের কিন্তু সেগুলোতে ধান হয় এবং ফলন হয়। কিন্তু যদি হচ্ছে আমাদের যখন থোর অবস্থায় আসবে বা যখন ফুল ফোটা অবস্থায় আসবে, তখন যদি আমাদের ছাগলের পোকাগুলোকে পাতাগুলোকে ফেলে, তখন কিন্তু আমাদের আর সেগুলোতে ধান হবে না, অর্থাৎ তখন আমাদের ক্ষতি হবে। আমি এখানে বোঝাতে চেয়েছি যে কুশি অবস্থায় যদি আমাদের 2-4টা কুশি নষ্ট করে ফেলে আমাদের মাজরা পোকা, সেটা দেখে আমাদের কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন নেই। আমাদের কীটনাশক আমরা যদি প্রয়োগ করতেই চাই, আমাদের যদি আমি যে উদাহরণগুলো দিয়েছিলাম, যে আমাদের কুশি অবস্থায় যদি 100টা কুশির মধ্যে 15টা কুশি না খায়, মানে একসাথে 100টা কুশির মধ্যে 15টা কুশি যদি আমাদের মাজরা পোকা নষ্ট না করে, তাহলে আমরা কীটনাশক দিব না। আমরা কীটনাশক যদি দিতে চাই, তখন আমরা থোর অবস্থার পরে দিব, অর্থাৎ পেট মোটা অবস্থার পরে দিব। তাহলে কি হবে, আমরা অন্য পোকাগুলোকে দমন করতে পারলাম, এবং আমরা 1-2টা কীটনাশক দিয়েই আমরা আমাদের ধানটাকে তুলতে পারলাম, অর্থাৎ আমাদের এখানে উৎপাদন খরচ কমে গেল। আমি এটা বোঝাতে চেয়েছি। এবং এখানে আরেকটা কথা আমি বলেছি, যে হচ্ছে আমাদের যদি 2-1টা কুশি আমাদের মাজরা পোকা নষ্ট করে ফেলে, তাহলে বাকি যে কুশিগুলো থাকবে সেগুলো হচ্ছে কি, সেগুলোতে যে ধান হবে, যে শীষটা হবে, সেখানে আমাদের পুষ্ট দানার সংখ্যা বেড়ে যায়। অর্থাৎ আমরা যদি এভারেজ কথা বলি, আমাদের সাধারণত একটা ধানের শীষে 150 থেকে 180টা পুষ্ট দানার সংখ্যা থাকে। মনে করলাম যে আমাদের ওই জমির এভারেজ পুষ্ট দানার সংখ্যা 150টা, কিন্তু যেই গোছা থেকে আমাদের 1টা বা 2টা কুশি আমাদের মাজরা পোকা নষ্ট করেছে, সেখানে আমাদের পুষ্ট দানার সংখ্যা হয়ে যাবে 170টা বা 160টা। অর্থাৎ এভাবেই হচ্ছে আমাদের যে ধান গাছটা আছে, সেটা ন্যাচারালি হচ্ছে এই রিকভারটা করতে পারে। আমি এটা বলেছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। আনাম খান, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন ছিল, কীটনাশক ছত্রাকনাশক যে একসাথে মিশিয়ে জমিতে স্প্রে করা হয়, এতে কি কোনো প্রভাব পড়ে? তাছাড়া কীটনাশকের সাথে আরো যে কয়েকটা কীটনাশক মিশানো হয়, এতে করে কীটনাশকের যে মান, ওইটা তো বজায় থাকে না। মানে এটা সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম, একসাথে যে মিশিয়ে কীটনাশক, ছত্রাকনাশক এবং একাধিক কীটনাশক, এগুলো সম্পর্কে আমাকে একটু অবগত করলে স্যার ভালো। আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনি প্রশ্ন না করলেও আমি এটা বলতাম, তো আমি একটু পরে এটা বলি। আমার আর 3টা স্লাইড আছে, এই স্লাইডের মাঝে এটা আপনি পেয়ে যাবেন, আপনি শুনতে থাকুন। আমি প্রশ্নোত্তর পর্ব শেষে 3টা স্লাইড আছে, আমি 5 মিনিট নেব। জি স্যার, ধন্যবাদ স্যার। আপনার সাথে আমার ধান গবেষণাতে দেখা হয়েছিল স্যার। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমি মেমোরাইজ করতে পারছি না।
ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ আছে? আর কোনো প্রশ্ন আছে? এরপর বোরহান উদ্দিন, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করুন। বোরহান উদ্দিন, আপনি কি আছেন? আচ্ছা, উনি মেবি এই মুহূর্তে নেই। সোহেল রানা, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করুন। স্যার আদাব স্যার, ওই শুরুর দিকে মাজরা পোকা যখন পড়াচ্ছিলেন সম্ভবত ওখানে একটু 7 নাম্বার স্লাইডটা মনে হয় একটু গুরুত্বপূর্ণ ছিল, ওই স্লাইডটা একটু মিসিং হয়েছিল আসলে। তো একটু যদি স্যার ওটা শো করানো যেত মনে হয় স্যার ভালো হতো আর কি। 7 নাম্বার স্লাইড, আচ্ছা আমি হচ্ছে শো করাবো। ঠিক আছে, ধন্যবাদ। 7 নাম্বার মিরাজ হোসেন সুজন, আপনি কি আছেন? আপনি আপনার প্রশ্নটি করুন। জি ধন্যবাদ স্যার। আমি আজকে সেশনে অনেক পরে আমি জয়েন হতে পেরেছি, কারণ আমি একটু ব্যক্তিগত কারণে আমি জয়েন হতে পারি নাই। তো এজন্য আমি আপনার ক্লাসটা অনেকটা আমি মিস করছি, যার কারণে হয়তো বা পরে আমার এটা দেখে নিতে হবে। যাই হোক, আপনার নিকট আমার মূলত কয়েকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি যে ধান ক্ষেতের মূলত ধান ক্ষেতের জমিতে ছোট ছোট লাল লাল কেঁচু হয়, যেটা ধানের যে মূল শেকড় সেটা খেয়ে ফেললে সেটা আর কি একেবারে নষ্ট করে ফেলায়, যার কারণে ধানটা বাড়তে পারে না। এজন্য কি কি আর কি করণীয় আর কি করা যেতে পারে? অর্থাৎ ধান খেতে লাল লাল যে কেঁচো হয় ছোট ছোট, সেগুলো দমন করার জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আর একটা স্যার, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে প্রতি শতাংশে 2 লিটার পানি এটা আমরা ইউজ করব যে কোনো কীটনাশক বা ছত্রাকনাশকে। সেক্ষেত্রে ধান গাছ যদি ছোট হয় বা একটু পাতলা হয়, সেক্ষেত্রে কি এই পরিমাণটি কি একই থাকবে কিনা, অর্থাৎ 2 লিটার পার লিটার থাকবে কিনা? আর একটা প্রশ্ন হচ্ছে স্যার, সেটা হচ্ছে যে আমাদের আমন মৌসুমে ধানের একটা ব্যাপক একটা রোগ হচ্ছে, সেটা হচ্ছে পাতা মোড়ানো যে পোকাটা, এই পোকাটা ব্যাপক আকারে আর কি ধারণ করে, যার কারণে আমরা অনেক কীটনাশক ব্যবহার করার পরও এটা অতি সহজে আমরা দমন করতে পারি না। এর জন্য আমরা কি কি করতে পারি? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, আপনি বেশ কিছু প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রথমে যে প্রশ্নটা করেছেন যে আপনার জমিতে একটা ছোট লাল রঙের কেঁচোর মতো একটা পোকা আক্রমণ করে, এটা আসলে ছোট ছোট কেঁচো, হ্যাঁ এটা হচ্ছে, এটাকে আমরা বলি নেমাটোড। হ্যাঁ, নেমাটোড আক্রমণ করে, এটা অনেকটা ক্রিমের মতো ছোট ছোট। না স্যার, এটা দেখা যায়, এটা হচ্ছে দেখা যায় মাটিতে ভেসে বেড়ায়, এটা কাদার উপরে থাকে, এটা হাত দিলে এটা অলরেডি দেখা যায়। এটা দেখা দিলে এটা মনে হয় তাহলে কেঁচো। হ্যাঁ জি জি স্যার, এটা কেঁচো, লাল লাল কেঁচো। এবং কেঁচো হচ্ছে, কেঁচো আমাদের ক্ষতি করে না। আপনি যেটার কথা বলছেন যেটার জন্য ক্ষতি হয় সেটা হচ্ছে নেমাটোড। হ্যাঁ, নেমাটোডের জন্য ক্ষতি হয়। শেকড় খেয়ে ফেলে। আমি মানে আমি যদি একটা ধান গাছের গোছা বের করি, সেক্ষেত্রে দেখা যায় যে ধান গাছের যে মূল শেকড় সেটা আর কি খেয়ে ফেলতেছে এবং ওর মধ্যেই থাকে ওই লাল লাল কেঁচোটা পাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে নেমাটোড, এটাকে আমরা নেমাটোড বলি। আর যদি এটা একটু বড় বড় হয়ে যায়, মানে কাদার মধ্যে পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে কেঁচোর বাচ্চা। আর যেটা শেকড়ের মধ্যে আছে সেটা হচ্ছে নেমাটোড। এটার জন্য আপনি কি করতে পারেন, যদি আপনার খুব বেশি পরিমাণে আক্রমণ করে, হ্যাঁ, তাহলে আপনি এটার জন্য দানাদার যে কীটনাশকগুলো আছে, হ্যাঁ, দানাদার কীটনাশকগুলো দিলেই আপনি দমন করতে পারবেন। তো দানাদারের মধ্যে বর্তমানে হচ্ছে কার্বোফ্লুরন কিন্তু নিষিদ্ধ, কার্বোফ্লুরন কোথাও পাওয়া যাবে না, বা কার্বোফ্লুরন পেলেও দেবেন না। আমি যে টেট্রাটানিবল গ্রুপ বললাম, টেট্রাটানিবল গ্রুপেরই দানাদার পাওয়া যাবে। হ্যাঁ, ওই যে টেট্রাটানিবল গ্রুপ আপনি লিখে রাখেন, এই গ্রুপের দানাদার হচ্ছে আপনার ভায়াগো সুপার 1G, হ্যাঁ, গ্রানুলার জি। আপনি ভায়াগো সুপার গ্রানুলার, ভায়াগো সুপার বললেই আপনি পাবেন, বা হচ্ছে আরো এই গ্রুপের আরো দানাদার পাবেন। আপনি দানাদারটা ব্যবহার করলে এটাকে দমন করা যাবে। আরেকটা হচ্ছে লিপ ফোল্ডার যেটা হয়, যেটা বললেন যে আমন মৌসুমে রাফলি একটা সমস্যা। তো আমরা যে ভুলটা করি, লিপ ফোল্ডার বা অন্যান্য পোকা দমনের জন্য প্রথমে দেখে যে কীটনাশকগুলো প্রয়োগ করি, হ্যাঁ, এই কীটনাশকগুলো প্রয়োগের ফলেই কিন্তু আমরা লিপ ফোল্ডারকে দমন করতে পারি না। প্রথম দিকে আমি আমার ক্লাসে যে কথাগুলো বলছিলাম, যে আমরা যে কীটনাশকগুলো প্রয়োগ করি, বিশেষ করে আমন মৌসুমে কিন্তু আমরা চারা রোপণের কিছুদিন পরে কীটনাশক প্রয়োগ করি, আমাদের তখনও কিন্তু হচ্ছে আমাদের জমিতে পাতা মোড়ানোর পোকা থাকে। এবং হচ্ছে আমরা যে কীটনাশকটা প্রয়োগ করি, এটার ফলে সে কি করে,
তার শরীরে রেজিস্ট্যান্ট গ্রো করে, এবং পরবর্তীতে আমরা কোনো ওষুধ দিলে এটা সহজে আমরা এটাকে দমন করতে পারি না। তো আপনার এলাকায় যদি খুব বেশি পরিমাণে পাতা মরা পোকা মানে পোকা আক্রমণ করে, তো আপনি কি করবেন, কোনো ওষুধে না যেয়ে আপনি কার্বারিল গ্রুপের, যে আমি বললাম কার্বারিল গ্রুপের যে কীটনাশকগুলো বাজারে পাওয়া যায়, আপনি কার্বারিল গ্রুপ শুধু একটা, কখনোই দুটো না, একটা কীটনাশক দিয়ে আপনি স্প্রে করবেন কার্বারিল গ্রুপ, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার দমন হবে। পাতা মারানোর পোকাটা কার্বারিল গ্রুপে ভালো কাজ করে। আপনাকে ধন্যবাদ। এরপরে কি আছে স্যার? আরেকটা প্রশ্ন ছিল স্যার, সেটা হচ্ছে কি আমি বলছিলাম ধান গাছ যদি ছোট হয় সেক্ষেত্রে কি প্রতি শতাংশে 2 লিটার পানি এটা নিশ্চিত করতে হবে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চিত করতে হবে। আপনার ছোট অবস্থায় তো ওষুধ দেওয়ার প্রয়োজনই নেই। আমি যেটা বলছিলাম, হয়তো বা আপনি মিস করে গেছেন, আমি বলছিলাম যে আমাদের আমন মৌসুমে চারা রোপণের 30 দিন এবং আমাদের বড় মৌসুমে চারা রোপণের 40 দিন পর্যন্ত কোনো প্রকার কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন নেই। এবং যদি আপনার প্রয়োগ করতে হয় তাহলে আপনার 2 লিটার ডোজ ঠিকই থাকবে। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ। যে পরের প্রশ্নটা কে হাত তুলেছে? আর কোনো প্রশ্ন আছে? স্যার আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ধন্যবাদ। আমি জানি না আপনাদের কেমন লেগেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সবার কাছে না, 2-1 জন আনমিউট করে বলবেন যে আমরা কি কীটনাশক ছাড়া ধান উৎপাদন করতে পারবো? সম্ভব? জি স্যার, অবশ্যই সম্ভব স্যার। কিভাবে একটু যদি বলতেন? স্যার আপনার মতো করে বলেন, সংক্ষেপে আপনার মতো করে বলেন। স্যার সম্ভব হচ্ছে ওই যে বললেন 40 দিন পর্যন্ত অপেক্ষা করা, তারপরে স্যার জৈবিক পদ্ধতিগুলো আছে, পার্চিং করা, লঘু পদ্ধতি ব্যবহার করা, আলোকফাত ব্যবহার করা, হ্যাঁ, তারপরে ওই যে হাত জাল দিয়ে পোকা ধরা ভালো একটা পদ্ধতি স্যার, হাত জাল দিয়ে ওগুলো। আরেকটা হচ্ছে স্যার সমন্বিত পদ্ধতির মাধ্যমে যদি করা হয় তাহলে। ঠিক আছে, আপনি বুঝতে পেরেছেন। আমাদের কীটনাশক ছাড়া ধান উৎপাদন করা সম্ভব, বিশেষ করে বড় মৌসুমে। কারণ বড় মৌসুমে আমি কিন্তু বারবার বলছিলাম যে হচ্ছে আমাদের পোকাগুলো আমাদের জমিতে বিশেষ করে আক্রমণ শুরু করে আমাদের ফেব্রুয়ারির পরে, অর্থাৎ ফেব্রুয়ারি পরে বলতে যদি ভালোভাবে বলি আমাদের মার্চের দিকে এটা আক্রমণ শুরু করে। এবং আমরা যদি হচ্ছে আমাদের যে সমন্বিত ব্যবস্থাগুলো আছে, আমরা যদি পার্চিং করি, আমরা যদি 40 দিন পর্যন্ত কীটনাশক প্রয়োগ না করি, তাহলে পোকা থাকলেও আমাদের যে উপকারী পোকাগুলো আছে সেগুলোও থাকবে। সেগুলো একটা ব্যালেন্স বায়োডাইভার্সিটি রাখবে। ফলে আমরা বড় মৌসুমে কীটনাশক ছাড়াই ধান উৎপাদন করতে পারবো। আমাদের অনেক কৃষক ভাইয়েরাই হচ্ছে এখন কিন্তু বড় মৌসুমে কীটনাশক ছাড়া ধান উৎপাদন করছে। আমি কয়েকদিন আগেই এই বড় মৌসুমে মে মাসে সাতক্ষীরা গেলাম, তারপর হচ্ছে আমাদের হবিগঞ্জ, এই পাশে হচ্ছে রংপুর, কৃষক ভাইরা কীটনাশক ছাড়া উৎপাদন করেছে, তারা এক্সিলেন্ট ফলন পেয়েছে। কোনো কীটনাশক দেয়নি, তারা হচ্ছে বিডি হাইব্রিড ধান 8 চাষ করেছে এক কৃষক, সে হচ্ছে 11 টন ফলন পেয়েছে। 11 টন, অসম্ভব একটা বিষয়। কিন্তু আমন মৌসুমে আমাদের এটা কষ্টকর। আমন মৌসুমে হচ্ছে আমাদের কীটনাশক প্রয়োগ করতে হবে, কারণ আমন মৌসুমে যে আবহাওয়া সেটা হচ্ছে আমাদের পোকামাকড়ের জন্য খুবই তাদের অনুকূল। এই মৌসুমে যদি আমরা কীটনাশক ছাড়া করতে পারবো না, তবে মিনিমাম কীটনাশক প্রয়োগ করে আমরা করতে পারবো। আমি যেভাবে বললাম, আপনারা যদি এগুলো ফলো করতে পারেন তাহলে একটা কীটনাশক দিয়েই হচ্ছে আপনারা আমাদের হচ্ছে আমন মৌসুমে ধান উৎপাদন করতে পারবেন। এখানে দেখেন, আমি একটা দেখাচ্ছিলাম যে কয়েক বছর আগে আমাদের দেশে একটা খুব সমস্যা গেছিল, সেটা হচ্ছে হিটশক। হিটশক আবারও সামনে আসতে পারে। তো আপনারা কি করবেন, হিটশক সাধারণত আমাদের বড় মৌসুমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই আপনারা বড় মৌসুমে যখন, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ, একটু শুনেন ভালো করে, যে বড় মৌসুমে আমরা যে ধান যখন আমাদের ফুল ফোটা পর্যায়ে থাকে, বড় মৌসুম না, যে কোনো মৌসুমেই আমরা কি করি, সবসময় জমিতে যখন আমরা চারা রোপণ করি তখন থেকে শুরু করে আমরা সবসময় জমিতে পানি রাখি। কিন্তু যখন ধানের ফুল ফোটা শুরু করে তখনই আমরা পানি দেওয়া বন্ধ করি, মনে করি আর পানিতে লাগবে না। কিন্তু ধান চাষের ধানের জীবনে পানির ক্রিটিক্যাল সময় হচ্ছে আপনার ফুল ফোটার সময়। আপনি আগে কিভাবে পানি দিয়েছেন সেটা গুরুত্বপূর্ণ না। আপনি যদি আগে 10 দিন শুকাইও রাখেন সমস্যা নাই, আপনি যদি হচ্ছে ফুল ফোটা পর্যায়ে পানি না রাখেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। এই জন্য বিশেষ করে বড় মৌসুমে আপনারা যারা ধান চাষ করেন, বড় মৌসুমে আপনারা সবসময় চেষ্টা করবেন জমিতে
5 থেকে 7 সেন্টিমিটার পানি ধরে রাখার জন্য। হ্যাঁ, তাহলে কিন্তু আপনাদের হিট শকও হবে না এবং আপনার বিশেষ করে পেনিকালটা ঠিক মতো বের হবে। আপনারা খেয়াল করে দেখবেন যে আমন মৌসুমে অনেক সময় দেখবেন যে আমাদের সবগুলো যে শীষ আছে শীষগুলো আমাদের ধানের ইয়া থেকে বের হতে পারে না। কেন পারে না? এটা কারণ হচ্ছে কি ফুল ফোটার সময় আপনি দেখবেন খেয়াল করে ওই জমিতে পানি ছিল না, এই জন্য আমাদের সবগুলো শীষ ভালোভাবে বের হতে পারে না। এটা একটা বিষয়। আর দুটো স্লাইড আছে। একটু আগে জানি কোন ভাই প্রশ্ন করলেন যে হচ্ছে 2-3টা কীটনাশক বা ছত্রাকনাশক একসাথে দিয়ে দেওয়া যাবে কিনা। আপনাদের এটা দেখে কি মনে হচ্ছে? যে কোনো একজন একটু বলবেন, আপনাদের এটা দেখে কি মনে হচ্ছে? স্যার বার্ন হয়ে গেছে এরকম মনে হচ্ছে, কি পুড়ে গেছে? হ্যাঁ, পুড়ে গেছে। অনেকে বলবে যে এটা হচ্ছে লিপ ব্লাস্ট হয়েছে। হ্যাঁ, অনেকে দেখে মনে, যারা প্যাথোলজির লোক তারা বলবে এটাতে লিপ ব্লাস্ট হয়েছে, পাতা ব্লাস্ট রোগ হয়েছে। কিন্তু এটা হচ্ছে আসলে হচ্ছে কি, এই কৃষক ভাই এখানে কীটনাশক প্রয়োগ করেছিলেন এবং সেখানে ওই কীটনাশক প্রয়োগ করার আগে তিনি একই ঢোল ইউজ করে উনি কি আপনার হচ্ছে যে আমাদের ঘাস মারা ওষুধ দিয়েছেন। দুটা রিয়াকশন করে এই অবস্থা হয়ে গেছে। এটা হচ্ছে কি, আমরা 2-3টা কীটনাশক যদি বা ছত্রাকনাশকের সাথে কীটনাশক মিশিয়ে যদি স্প্রে করি তখন এটা অ্যান্টাগনিস্টিক একটা রিয়াকশন হয়, এরকম হতে পারে। এই জন্য আমরা চেষ্টা করব কখনো 2-3টা ওষুধ একসাথে না মিশিয়ে এবং হচ্ছে কীটনাশকের সাথে ছত্রাকনাশক না মিশিয়ে স্প্রে করার জন্য। কীটনাশকের সাথে শুধু মানে কীটনাশক দেওয়ার প্রয়োজন হলে আমরা একটা কীটনাশকই দেব। যেখানে আমার একটা কীটনাশকেই কাজ হচ্ছে, আমি কেন 2টা কীটনাশক ব্যবহার করতে যাব? এটা আর এটা হচ্ছে একই অবস্থা। এটা হচ্ছে বেশি ইয়ার ফলাফল, এটা ধান পায়নি। এখানে কিছু ইয়া ছিল যে আমাদের যে কার্বোফুরন কয়দিন আগে নিষিদ্ধ হলো, সেই কার্বোফুরনের কথা এখানে বলা আছে। কার্বোফুরন আমরা দেব না। এই যে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ফসলে কীটনাশক প্রয়োগে হারিয়ে যাচ্ছে দেশি পাখি। এখন কিন্তু পাখি আমরা পাচ্ছি না, কারণ আমরা যে কীটনাশকগুলো প্রয়োগ করছি সেগুলো খেয়ে পোকাগুলো মরতেছে। এই পোকাগুলো আবার কীটনাশকের ফলে যে পোকাগুলো মরতেছে সেগুলোকে আবার পাখি খাচ্ছে। পাখি খাওয়ার ফলে কি হয়ে যাচ্ছে, তাদের যে ম্যাটিং বা তারা যে বাচ্চা দেবে তাদের সেই হার কমে যাচ্ছে। হ্যাঁ, তাদের ম্যাটিং এর হার কমে যাচ্ছে, ফলে পাখির সংখ্যাও কিন্তু আমাদের কমে যাচ্ছে। এই ছিল আমার ক্লাস। এখানে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা এই কৃষি ক্লিনিকের সাথেও যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা হলে, বা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। কে যেন একজন বললেন যে 7 নম্বর স্লাইডটা দেখানো দরকার। আমি একটু 7 নম্বর স্লাইডটা দেখাচ্ছি। 7 নম্বর আসলে 7 নম্বর স্লাইডে এগুলো আমি সম্মুখে বলে দিয়েছিলাম। এটা ছিল 7 নম্বর স্লাইড। তো আপনাদের আর কি কার প্রশ্ন আছে? না থাকলে আমরা শেষ করে দিতে পারি। হ্যালো স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি একটু আগে আমাকে বললেন, স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। আমাকে একটু আগে যে বললেন যে লাল কেঁচো এটা দমন করার জন্য ভায়াগো সুপার, যেটা বায়ার কোম্পানি, এটা বলেন, কিন্তু এটা তো আমি দেখলাম যেটা হলুদ এবং কালো মাথার মাজরা পোকা দমনের জন্য এটা আর কি অনুমোদিত। এটা আপনার নেমাটোড দমনের জন্য এটা কাজ করবে। মানে এটা হচ্ছে কি, যেগুলা হচ্ছে আপনার দানাদার, সেগুলো হচ্ছে মাটিতে বসবাসকারী যে পোকাগুলো থাকে সেগুলোর জন্য কাজ করে। প্লাস হচ্ছে আপনার এটা হচ্ছে যেহেতু হচ্ছে টেট্রাটানিপল গ্রুপ, এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার হচ্ছে মাজরা পোকার জন্য রেজিস্টার করা। আর সেক্ষেত্রে এর পরিমাণটা কত হবে? মানে এটা যেহেতু দানাদার, এর জন্য এটা হচ্ছে কত শতাংশ, কতটুকু? ওটা ডোজ আসলে সব মনে থাকে না। ডোজটা আপনার গায়ে মানে এতগুলো কীটনাশক এক একটা ডোজ এতগুলো মনে রাখা সম্ভব না। এটা আপনার একটু লেভেলে দেখে নিতে হবে। এটা আমি বলে দিচ্ছি, এটা ডোজ হচ্ছে আপনার বিঘা প্রতি 1200 থেকে 1300 গ্রাম দিলেই হবে। 33 শতকে? হ্যাঁ, 33%। 12 থেকে 1300 গ্রাম। 1200 থেকে 1300 গ্রাম, তবে লেভেলটা একটু করে নেবেন, ওইখানে দেওয়া আছে ধানের জন্য রিকমেন্ডেশন। দানাদারটা দিলে ওই আপনার কেঁচো এবং কৃমি এগুলো দমন হবে, একসাথে মাজরা পোকা দমন হবে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। রাসেল রানা, আপনি কি কোনো প্রশ্ন করতে চান?
আনমিউট করে প্রশ্ন করুন। জি রাসেল রানা, আপনি আপনার প্রশ্নটি করুন, আনমিউট করুন। হাফিজুল ইসলাম, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি আপনার প্রশ্ন করুন। জি, কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আমি আমার এলাকায় একটা জমিতে দেখলাম যে ধান গাছ মানে অপরিণত বয়সে ফুল চলে আসছে, এটার কারণটা আসলে কি? অসংখ্য ধন্যবাদ। এটা হতে পারে যদি বিশেষ করে এটা আমাদের আমন মৌসুমে হয়, যেটা হয় কি জন্য যে আমাদের যে স্বল্প জীবনকালীন জাতগুলো আছে, কৃষক ভাইরা কি করে আপনি একটু আমি ভালোভাবে বুঝিয়ে বলি, যদি কারো বিরক্ত না লাগে আমি একটু বুঝিয়ে বলি, হ্যাঁ একটু সময় নিয়ে বলি। যে আমাদের স্বল্প জীবনকালীন যে জাতগুলো আছে আমন মৌসুমে, সেগুলোর জীবনকাল হচ্ছে আপনার 110 দিনের মতো। তো এগুলো লাগানোর সময় হচ্ছে কি আপনার 20 দিন বয়সের চারা, সর্বোচ্চ 22 দিন বা সর্বোচ্চ 25 দিন বয়সের চারা। এর বেশি করলে কি হয়ে যাবে, আমি একটু আগে বলেছিলাম আমাদের মানে আমাদের ধান গাছে 60 দিন মূলত আমাদের লাগবে আপনার থোর অবস্থা থেকে ধান পাকতে। 60 দিন তার ফিক্সড, 60 দিন ফিক্সড। আপনি 60 দিন বাদ দেন থেকে 110 দিন থেকে 60 দিন বাদ দিলে আর থেকে কত দিন, 50 দিন। অর্থাৎ আপনি যে স্বল্প জীবনকালীন ধানটা লাগাবেন, চারাটা লাগাবেন, সেটা হচ্ছে আপনি বীজ ফেলার পরে 50 দিন পর বা হচ্ছে 60 দিন পরে কিন্তু তার ফুলটা বের হবে। কৃষক ভাইরা যেটা করে যে তারা হচ্ছে অনেকে বুঝে না আর কি, তারা হচ্ছে গতানুগতিতে ধানগুলো চাষাবাদ করে, সেরকম করেই হচ্ছে আমন মৌসুমের যে জাতগুলো আছে, যে মনে করেন যে অনেকে স্বর্ণা করবে বা আগে যে BR11 আছে BR11 করবে, এগুলো কিন্তু একটু লং ডিউরেশন জাত ধানের জাত, এগুলো জীবনকাল মোটামুটি 135 দিন। এগুলো 40 দিন বয়সে চারা লাগালেও সমস্যা হয় না। কিন্তু কৃষক ভাইরা যখন হচ্ছে এই বিরিধান 17, বিরিধান হচ্ছে 75, বিরিধান 71, বিরিধান 90, বিরিধান 17, এই ধানগুলো যখন চাষাবাদ করবেন, তারা যদি 40 দিন বয়সের চারা লাগান, তো লাগানো 10-15 দিন পরেই কিন্তু হচ্ছে নতুন করে আপনার হচ্ছে কি ওই ধান গাছে ফুল বের হবে, ফলে কৃষক ভাই ধান পাবে না। তবে এরকম যদি হয়, কোন কৃষকের যদি এরকম হয়ে যায়, যদি কোনো চারা পাওয়া না যায়, তাহলে ঘাবড়ানোর কিছু নেই। আপনি ওই কৃষক ভাইকে কি বলবেন যে উনি যে সার প্রয়োগ করেছেন তার চেয়ে আরো 10 কেজি বেশি ইউরিয়া সার দিতে বলবেন এবং জমিতে একটা হালকা মই দিতে বলবেন। তাহলে কি হবে, যেটাতে আপনার ফুল বের হয়েছে সেটা তো আর ধান হবে না, পাশ দিয়ে আরো নতুন কুশি বের হবে, সেটা ধান হবে। তার হচ্ছে মূল জমিতে যদি আপনার 20 মণ ধান হতো, তাহলে সেখানে 16 মণ বা 17 মণ ধান হবে, একটু কম হবে, তবে ধান হবে। আপনাকে মনে হয় বোঝাতে পেরেছি। আর যারা হচ্ছে এখানে যারা আছেন বা অনেকেই কৃষক আছেন বা অনেকেই কৃষকের সন্তান আছেন, আপনাদের পরিচিত কেউ যদি স্বল্প জীবনকালীন ধান চাষাবাদ করেন আমন মৌসুমে, আপনি তাকে অবশ্যই 20 দিন বয়সে চারা লাগাতে বলবেন। 20 দিনের বেশি লাগাতে বলবেন না, কারণ যত বেশি বয়সে চারা লাগা যায় আমন মৌসুমে, ধানের ফলনটা একটু কমে যাবে স্বল্প জীবনকালীন ধানের ক্ষেত্রে। আর সারগুলো একটু তাড়াতাড়ি দিতে বলবেন। যেভাবে 11টার মতো সার দেয় সেভাবে সার দিলে হবে না। এটা হচ্ছে আপনার প্রথম সার 10 দিন, দ্বিতীয় সার 20 দিনের মধ্যে, তৃতীয় সার 30 দিনের মধ্যেই দিতে হবে। কারণ আপনি যদি প্রথম দিকে কুশি করে নিতে না পারেন, পরবর্তীতে কুশি করে সেগুলোতে ভালো ধান হবে না। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ। মিলন মুন্সি, আপনার কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন স্কিপ হয়ে গেছে, ওই যে মাজরা পোকার জন্য কার্টাপ গ্রুপ দিতে বলছে, আর কি 2টা গ্রুপ ছিল, সেই 2টা গ্রুপের নামটা আমার একটু দরকার। আচ্ছা, মাজরা পোকার জন্য আপনি কার্টাপ গ্রুপের পাশাপাশি সায়ান ট্রানিপল, টেট্রাটানিপল, সায়ান ট্রানিপল, টেট্রাটানিপল, আমি আবারও বলছি, সায়ান ট্রানিপল, টেট্রাটানিপল, সায়ান ট্রানিপল, আর হচ্ছে কার্টাপ, এইগুলো ভালো কাজ করে। তো আর মনে হয় কোনো প্রশ্ন নেই। জি স্যার, আর কারো প্রশ্ন নাই। ধন্যবাদ স্যার, ধানের পোকামাকড় সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকের সেশন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
সবাইকে অসংখ্য ধন্যবাদ, হয়তোবা আবার কখনো দেখা হবে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। সাইমা,
ব্যান্ড সব ঢুকাই দিছো না?